আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের হৃদয় ভাইয়া। আজকে সমাসের সর্বশেষ ক্লাস সমাস আজকে একেবারে শেষ করে দেব। সমাসের যা যা আছে আজকে একেবারে শেষ করে দেব সব। যারা ক্লাসে যুক্ত হয়েছে অলরেডি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের তোমরা কি করো, ক্লাসটাতে মেনশন করে দাও এবং ক্লাস পাশাপাশি কে কোথা থেকে ক্লাসটা দেখতেছে অবশ্যই বাইকে জানাবা এবং ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। তোমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও সবাই। যারা ক্লাসটা অলরেডি দেখতেছি, ক্লাসে অলরেডি যুক্ত হয়ে গেছি, আমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিই। তোমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে 1 মিনিটের মধ্যে শুরু হয়ে যাও। আমরা জটপট কি ক্লাস শুরু করে দেব। 1 মিনিট সময় দিলাম, তোমরা এই 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। আমি চাইবো আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার হোক। আজকের ক্লাসটা এই পর্যন্ত এই পেজে যত ক্লাস হয়েছে সব ক্লাসের মধ্যে দিয়ে আজকের ক্লাসটা যেন সর্বোচ্চ শেয়ার হয় এবং আজকের ক্লাসে তোমরা সর্বোচ্চ উপস্থিতি থাকো, এটা আমি চাইবো। সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে তোমরা ক্লাসটাতে মেনশন করে দাও। যারা ক্লাসটা যে জায়গা থেকে দেখতেছো তোমরা সবাই বন্ধু বান্ধবকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিই। আর আজকের ক্লাসটা চাইবো আমি সর্বোচ্চ শেয়ার, ক্লাসটা যাতে সর্বোচ্চ শেয়ার হয়। সর্বোচ্চ শেয়ার চাই ক্লাসে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাই আজকে কি সমাজ শেষ হয়ে যাবে? ইনশাল্লাহ আজকে সমাজ শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে সমাজ শেষ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট সবাই যুক্ত হয়ে যায়। ফার্স্ট 183 জনের মতো অলরেডি যুক্ত হয়েছে। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা দেখো, ক্লাস শুরু করি। অনেকে চলে আসছো, অনেকে আসতেছো, তো ক্লাসটা শুরু করি। দেখো, একজনে লেখছো আমার লুব নাই হুডির, যার ফলে ক্লাসটা কি করতেছি না, শেয়ার করতেছি না। যে বলছো লুব নাই হুডির, নৈতিক একটা দায়িত্ব আছে না, তোমাকে এই যে ফ্রি একটা ক্লাস দিচ্ছি, বাংলার উপর ফ্রি একটা ক্লাস দিচ্ছি, এত সুন্দর করে বোঝাচ্ছি, তোমাদের এত কিছু করতেছে তোমাদের জন্য, তোমার কি একটা নৈতিক দায়িত্ব না যে একটা বাইরের ক্লাসটা একটু শেয়ার করে দেওয়াটা? আচ্ছা দেখো, কথা আর না বাড়ি, সমাসে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আজকে শেষ করে দিব। আজকে হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা শুরুতেই যেটা বলছিলাম যে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান, বলছিলাম যে তৎপুরুষে কোন পদ প্রধান? তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান, বলছিলাম যে পরপদ প্রধান। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাস হচ্ছে কি পরপদ প্রধান। অর্থাৎ কি পরপদ অর্থ দিবে। তৎপুরুষ সমাসে কোন পদ অর্থ দিবে? পরপদ অর্থ দিবে। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাস হচ্ছে কি পরপদ প্রধান, অর্থাৎ পরপদ অর্থ দিবে। তৎপুরুষ সমাসে কোন পদ অর্থ দিবে? পরপদ অর্থ দিবে। যদি পরপদ অর্থ দেয়, এবং আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে কি সমস্ত পদে বিভক্তি লোপ পাবে। সমস্ত পদে কি পাবে? বিভক্তি লোপ পাবে। তো সমস্ত পদে বিভক্তি লোপ পায়া যদি সমাসটা হয়, বিভক্তি লোপ পাবে। সমস্ত পদে কি লোপ পাবে? বিভক্তি। সমস্ত পদে যদি বিভক্তি লোপ পায় এবং পরপদ অর্থ দেয় তাহলে সেটা তৎপুরুষ সমাস। এটা আমরা শুরুতেই প্রথম ক্লাসেই বলছিলাম, সমাসের শুরুতেই একেবারে প্রথম ক্লাসেই বলছিলাম। কি বলছিলাম? যে তৎপুরুষ সমাসটা হচ্ছে কি যে পরপদ অর্থ দিবে এবং বিভক্তি লোপ পায় যে সমাসটা হবে সেটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। বিভক্তি লোপ পায় যে সমাসটা হবে সেটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। আর বিভক্তি সম্পর্কে তোমাদের দ্বিতীয় ক্লাসে একেবারে বিস্তারিত বলছিলাম, না প্রথম ক্লাসেই বলছিলাম বিভক্তি সম্পর্কে, যে বিভক্তি কি, বিভক্তি কত প্রকার, বা বিভক্তি কি এই সবগুলা কি দ্বিতীয় ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসে বলছিলাম। তো দেখো, এই যে বিভক্তির উপর ভিত্তি করে এই তৎপুরুষ সমাসটাকে বিভক্তির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে তৎপুরুষ সমাস। আমরা যদি ভাগগুলা দেখি তৎপুরুষ সমাস, তাহলে প্রথমা বিভক্তি, এই যে প্রথমা যে বিভক্তি আছে এই বিভক্তিতে কোনো সমাস নাই, শুরু হয়েছে দ্বিতীয় বিভক্তি দিয়ে। এজন্যকে আমরা কি বলা হয়? দ্বিতীয়া তৎপুরুষ। কি বলি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তারপর আছে কি তৃতীয়া, তারপর আছে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী,
তারপর হচ্ছে সপ্তমী। কি বলছি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কি বললাম? যে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, তারপর হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী, ষষ্ঠী আর কি সপ্তমী। এছাড়াও আরো তিনটা আছে, একটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। একটা কি বলছি? উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। কি বললাম? যে উপপদ তৎপুরুষ সমাস। আরেকটা আছে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ। আমরা একটা ক্লাসে পড়ছিলাম, কি পড়ছিলাম? যে অলুক দ্বন্দ্ব পড়ছিলাম। আজকে কি বললাম? যে অলুক তৎপুরুষ। তারপর সর্বশেষ হচ্ছে ন তৎপুরুষ, ন তৎপুরুষ। তার মানে এই যে তৎপুরুষ সমাসের ভাগ বা তৎপুরুষ সমাসকে বিভক্তি করছে। কয় ভাগে ভাগ করছে? যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তারপর বলছে কি? উপপদ, অলুক আর ন। আর তৎপুরুষ সমাসটা হয় কিভাবে? তৎপুরুষ সমাসটা হয়েছে বিভক্তি লুপ পায়া হয় তৎপুরুষ সমাসটা। এই সমাসটাকে আরেকটা বলা হয়, আরেকটা নাম বলে, কি বলা হয়? কারক লুপী সমাস। কি বলা হয়? কারক লুপী সমাস। এই তৎপুরুষ সমাসকে আরেকটা নামে কি ডাকা হয়? কারক লুপী সমাস, কারক লুপী সমাস। কি সমাস? কারক লুপী। অর্থাৎ কি কারক লুপ পায়া যে সমাসটা হয় তাকে বলা হয় কি? তৎপুরুষ সমাস, কারক লুপী সমাস। আর এই যে কারক, এই কারকের মধ্যে যে সম্পর্কটা তৈরি করে দেয় সেটা হচ্ছে বিভক্তি করে দেয়, যার ফলে এটাকে কি বিভক্তি অনুযায়ী কি এই সমাসটাকে ভাগ করা হয়েছে। আর বিভক্তিটা কি হবে? লোপ পায় হবে যে সমাসটা, সেটা হচ্ছে কি? তৎপুরুষ সমাস। তোমরা যারা ক্লাসটা দেখতেছো অনেকেই যুক্ত হইছো, তো যারা ক্লাসটা দেখতেছো তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা ক্লাসটা দেখতেছো সবাই ক্লাসটা একটু কি করি? শেয়ার করে দিই। এত এত পড়া মাথা ঘুরতেছে। দেখো, যারা ক্লাসটা দেখতেছো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিই। যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেয়, মূল আলোচনায় চলে যাব। যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেয়। এবং ক্লাসে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে, শুধু তুমি একা শিখবা কেন, সবাইকে সাথে নিয়ে শিখো, সবাইকে সাথে নিয়ে শিখো। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে কি ক্লাসটা একটু মেনশন দাও, এবং কি তোমরা ক্লাসটা কি সবাইকে সাথে নিয়ে শিখো। দেখো, যারা ক্লাসটা দেখতেছি অবশ্যই ক্লাসে বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে শেয়ার করে দিব। আচ্ছা, তো শুরু করি। আবার প্রথমে আমরা দেখবো দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস কে রে, এই দুইটা বিভক্তি যদি লুপ পায় সমাসটা হয় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম? কে আর কি রে। যদি কে রে বিভক্তি লুপ পায় কোনো সমাস হয়, কে রে বিভক্তি লুপ পেয়ে, কে রে বিভক্তি কি লুপ পাবে। যদি কে রে বিভক্তি লুপ পেয়ে সমাস হয় তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম? যে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই দ্বিতীয় তৎপুরুষ সমাসটা হচ্ছে কি কে আর কি রে। এই কে এবং কি রে এই দুইটা বিভক্তি লুপ পেয়ে যদি সমাসটা হয় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবা, একটু মনোযোগ সহকারে শুনবা, তারপর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবো, আমি আবার বলবো। কি বললাম? যে কে রে, এই কে রে বিভক্তি লুপ পায় যে সমাসটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখো, আমি বললাম ছেলে কে বুলানো। কি বললাম? ছেলে কে বুলানো, ছেলে কে বুলানো হয়ে গেল কি ছেলে বুলানো, ছেলে বুলানো। তো এই যে দেখো ছেলে বুলানো, এই যে ছেলে বুলানো, ছেলে বুলানোটা এই যে এখানে কে একটা কি ছিল? বিভক্তি ছিল। কি বলছি? ছেলে কে বুলানো। তো এই যে ছেলে, এই যে এখানে একটা কে একটা কি আছে? কে একটা বিভক্তি আছে। এই যে কে কে একটা কি আছে? বিভক্তি আছে। তো এই কে বিভক্তিটা লুপ পায় হয়েছে কি ছেলে বুলানো। তার মানে এই কে একটা কি বিভক্তি, এটা একটা কি বিভক্তি। আর এই বিভক্তিটা লুপ পায় হয়েছে কি একটা সমস্ত পদ হয়েছে বা একটা সমাস হয়েছে। তো যদি তোমার বিভক্তি কে এবং সে কি রে, এই কে রে বিভক্তিটা লুপ পায় কোনো সমাস হয় তাহলে সেটা হচ্ছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম? তাহলে সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। কে রে বিভক্তি লুপ পায় যদি কোনো সমাস হয় তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার তোমার পরীক্ষায় কি বলতেছি, এবার তোমার পরীক্ষায় কখনোই দিবে না যে ছেলেকে বুলানো এরকম এই যে কেটা, এই কেটা দিবে না। তোমার দিবে কি? দিবে হচ্ছে ছেলে বুলানো কোন সমাস। বলবে কি ছেলে বুলানো কোন সমাস, এটা কি ব্যাস ব্যাখ্যা করো। কি বলবে? যে বলবে ছেলে
বুলানো, ছেলে বুলানো। এই ছেলে বুলানো কোন সমাস এটা বলবে। এখন দেখো এই যে ছেলে বুলানো, এখানে যে কে লুক পাইছে এটা তুমি বুঝবা কিভাবে? এখানে যে কে লুক পাইছে এটা বুঝবা কিভাবে? তো এটার জন্য কি মাথা ঘুরে যাবে পরীক্ষার হলে, যে কি আসলো, কি পড়াইলো ভাই পড়াইলো যে ছেলেকে বুলানো, ছেলে বুলানো, এটা পারলাম। কিন্তু এবার তো আমাকে পরীক্ষা দিলে ছেলে বুলানো, এটা কেমনে পারবো? তো এইটা পারতে হলে তোমাকে যা করতে হবে, এটা পারতে হলে তোমাকে করতে হবে সমস্ত পদ দেখে সমাস নির্ণয় শিখতে হবে। কি বলছি? সমস্ত পদ দেখে সমাস নির্ণয় করতে হবে। এবার দেখো আমরা সমস্ত পদ দেখে কিভাবে সমাস নির্ণয় করা হয় যাই এইটা দেখবো। ছেলে বুলানো। এবার নোট করো, নোটে লেখো যে সমস্ত পদে কি বলছি, নোটে কি লিখবা যে সমস্ত পদে নোটে লেখো যে সমস্ত পদে যদি পণ্য, কি বললাম, পণ্য গত প্রাপ্ত, পণ্যগত প্রাপ্ত, অতীত, আশ্রিত, সংক্রান্ত, কি বললাম যে সমস্ত পদে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত এই শব্দগুলা যদি থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার বলতেছি, বললাম যে সমস্ত পদে যদি পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত, সংক্রান্ত এই শব্দগুলা দেখো তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোনো কথা নেই, চোখ বন্ধ করে কি করবা, লিখবা যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম যে সমস্ত পদে পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত, সংক্রান্ত যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম যে পণ্য, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত এই শব্দগুলো থাকলে সেটা কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা থাকলে কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দেখো আমি বললাম যে বাবা পণ্য, কি বললাম? বাবা পণ্য। তো এই যে দেখো বাবা পণ্য, এখানে কি আছে? বাবার সাথে পণ্য কথাটা আছে। আমি বললাম যে সংকটা পণ্য, আমি বললাম যে বিপদা পণ্য, কি বললাম? বিপদা পণ্য। তো এই যে এখানে কি বললাম, দেখো বললাম যে সংকটা পণ্য, কি বললাম? যে সংকটা পণ্য, বাবা পণ্য, সংকটা পণ্য, বিপদা পণ্য। তো সবগুলো শেষে কি আছে? পণ্য কথাটা আছে। কি আছে? সবগুলো শেষে পণ্য কথাটা আছে। তার মানে এটা হয়ে যাবে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই যে বাবা পণ্যটা এটা হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। সংকটা পণ্য হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। বিপদা পণ্য হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো সমস্ত পদে যদি পণ্য কথাটা পাও তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার দেখো গত, তারপর হচ্ছে আবার প্রাপ্ত, তারপর হচ্ছে আবার অতীত, তারপর হচ্ছে আশ্রিত, তারপর হচ্ছে আবার কি? সংক্রান্ত। যদি এই কথাগুলো থাকে তাহলে সেটাও কোন সমাস? তাহলে সেটাও কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যারা ক্লাসটা দেখতেছি, ক্লাসটা যারা দেখতেছি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। আমরা এখানে 400 প্লাস স্টুডেন্ট ক্লাসটা দেখতেছি। 400 প্লাস স্টুডেন্ট যদি একজন করে মেনশন করি তাহলে আরো 400 ক্লাসে চলে আসবে। আর যদি 400 প্লাস স্টুডেন্ট যদি একজন করে শেয়ার করি তাহলে কি 400 শেয়ার হয়ে যাবে। তো সবাই একটু ক্লাসটাতে রেসপন্স করি। দেখো এই গত, আমি বললাম যে ব্যক্তিগত, কি বললাম? ব্যক্তিগত। তো এই যে দেখো এখানে কি আছে? গত কথাটা আছে। তো প্রাপ্ত, আমি বললাম কি? সাহায্য প্রাপ্ত, কি বললাম? সাহায্য প্রাপ্ত। তার মানে কি? প্রাপ্ত কথাটা আছে। অতীত, আমি বললাম যে আশাতীত, কি বললাম? আশাতীত। তার মানে এই যে আশাতীত শব্দটাতে কি আছে? অতীত আছে, আশ্রিত। তারপরে এই যে দেখো, তো যে ওয়ার্ডগুলোর কথা বলতেছি প্রতিটা ওয়ার্ডে, এই যে ব্যক্তিগত, তার হচ্ছে প্রাপ্ত, তারপর কি? এই যে আশাতীত। প্রতিটা ওয়ার্ডের সাথে কি আছে? প্রতিটা ওয়ার্ডের সাথে কি? গত আছে এখানে। তারপরে এখানে দেখো প্রাপ্ত আছে, এখানে কি আছে? অতীত আছে। যদি গত, প্রাপ্ত, অতীত এই কথাগুলো থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এক কথায় সমস্ত পদে যদি পণ্য দেখো, গত দেখো, প্রাপ্ত দেখো, অতীত দেখো, আশ্রিত দেখো, সংক্রান্ত দেখো তাহলে সেটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম যে পদাশ্রিত, কি বললাম? পদাশ্রিত। তার মানে দেখো এখানে কি আছে? আশ্রিত কথাটা আছে। আমি বললাম যে শিক্ষা সংক্রান্ত, কি বললাম? শিক্ষা সংক্রান্ত। তার মানে কি এখানে শিক্ষার সাথে কি আছে?
সংক্রান্ত কথাটা উল্লেখ আছে, তো এটা হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা হয়ে যাবে দ্বিতীয়, এই যে সংক্রান্ত কথাটা উল্লেখ আছে তাহলে হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আশ্রিত কথাটা আছে তাহলে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এতটুকু কি বুঝতে পারছো? যদি এতটুকু বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে বুঝতে পারছি। কি বলছি যে পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত, সংক্রান্ত এই কথাগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর এই দ্বিতীয় তৎপুরুষ সমাসকে ব্যাস বাক্য করবা যখন, কি বলছি ব্যাস বাক্য করবা যখন, তখন ব্যাস বাক্যের মাঝখানে কি আনবা? কে অথবা কি আনবা? রে আনবা। দেখো এনে কি বললে বাবা পণ্য, তাহলে বাবাকে পণ্য, বাবা পণ্য। সংকট আপন্ন, সংকটাকে সংকটকে কি আপন্ন। তারপরে বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। তারপরে ব্যক্তিগত, ব্যক্তিকে কি গত। তো সাহায্যপ্রাপ্ত, সাহায্যকে প্রাপ্ত। তো এইটুকু কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানো যে এতটুকু বুঝতে পারছো কিনা। এতটুকু কি বুঝতে পারছো? যদি এতটুকু বুঝে থাকো জি বাই ক্লিয়ার, জি বাই ক্লিয়ার। যদি তোমরা না বুঝতে পারো, একজনও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবো যায় ভাই বুঝতে পারি না আবার বলেন, তাহলে আমি আবার বলবো। যদি একজন যদি না বুঝতে পারো তাহলে আবার বলবেন যে আবার বলেন, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত বুঝতে পারলে পরে যাই আমরা। দেখো যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে এবার পরে দেখো। তো এবার দেখো সমস্ত পদে, সমস্ত পদে চির কথাটা উল্লেখ থাকলে, কি বললাম যে চির কথাটা যদি উল্লেখ থাকে, সমস্ত পদে যদি চির কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। সমস্ত পদে কোন কথাটা উল্লেখ থাকলে? চির কথাটা উল্লেখ থাকলেও সেটা কি হয়ে যায় দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম যে চির সুখী, কি বললাম চির সুখী। বললাম যে চির দুঃখী, চির দুঃখী। তো এই যে চির সুখী, চির দুঃখী এরকম যদি চির কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে সেটা কি হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর এটাকে যখন ব্যাস বাক্য করব, কি বলছি এই চির সুখী, চির দুঃখী অর্থাৎ কি চিরযুক্ত শব্দটাকে যখন আমরা ব্যাস বাক্য করব তখন আমরা দিব হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখী। কি বলছি চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। তার মানে আমরা এই চির কথাটা যদি উল্লেখ থাকে, চির কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা এটা ব্যাস বাক্য করার সময় কাল ব্যাপিয়া যুক্ত করব। কি যুক্ত করব? কাল ব্যাপিয়া। এটা কি আছে চির দুঃখী, তাহলে আমরা দিব কি চিরকাল ব্যাপিয়া দুঃখী, চিরকাল ব্যাপিয়া, ব্যাপিয়া দুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী। তার মানে আমরা কি আনবো? আমরা সমস্ত পদে এই কাল ব্যাপিয়া কথাটা উল্লেখ করব। সমস্ত পদে কি উল্লেখ করব? কাল ব্যাপিয়া কথাটা উল্লেখ করব। তার মানে সমস্ত পদে চির কথাটা উল্লেখ থাকলে এটা কি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। সমস্ত পদে কি চির কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর এই যে চির কথাটা উল্লেখ থাকবে তখন আমরা ব্যাস বাক্য করলে কাল ব্যাপিয়া শব্দটা যুক্ত করব। ব্যাস বাক্য করলে কি যুক্ত করব? কাল ব্যাপিয়া। এতটুকু কি বুঝতে পারছো? সবাই একটু কমেন্টে জানাও যে এতটুকু বুঝতে পারছো কিনা। এতটুকু কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা এবার দেখো, পরে দেখো। তো এতটুকু সবাই ক্লিয়ার। এবার পরে দেখি। এবার দেখো এই যে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এই দ্বিতীয় তৎপুরুষ সমাসকে বলা হয়েছে কর্ম তৎপুরুষ সমাস। কি বললাম যে দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস ইকুয়াল কর্ম তৎপুরুষ সমাস, কর্ম তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস ইকুয়াল কি কর্ম তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস ইকুয়াল কি কর্ম তৎপুরুষ সমাস। দেখো কর্ম প্লাস যদি ক্রিয়া থাকে, কি বলছি কর্ম প্লাস ক্রিয়া, কর্ম প্লাস কি থাকবে? ক্রিয়া থাকবে। কর্ম প্লাস কি ক্রিয়া, কর্ম প্লাস ক্রিয়া। তো এই যে কর্ম প্লাস ক্রিয়া আছে, এই কর্ম প্লাস ক্রিয়া, এই ক্রিয়াটাকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি বললাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, যদি কর্ম পাও, ক্রিয়াটাকে যদি তুমি কি অথবা কাকে দ্বারা, ক্রিয়া অথবা কাজ থাকতে পারে, কি থাকতে পারে? কাজ। কি থাকতে পারে? কাজ। তো এই ক্রিয়া কাজ থাকতে পারে। তো এই ক্রিয়া অথবা যদি কাজ থাকে আর এটা যদি ক্রিয়াটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করো, কি অথবা কাকে দ্বারা কি করো? প্রশ্ন করো। যদি উত্তর পাও, যদি উত্তর পাও তাহলে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি কর্ম পাও তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এক্সাম্পল দেখো তাহলে বুঝে যাবা। আমি বললাম
রথ দেখা, কি বললাম রথ দেখা। তাহলে এই যে রথ দেখা আছে, এই দেখাটাকে তুমি যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করো, যে আমি এটা কি দ্বারা প্রশ্ন করলাম যে কি দেখা, তাহলে উত্তর আছে কি দেখা, রথ দেখা। কি দেখা, রথ দেখা। আমি বললাম কি ছেলে বুলানো, কি বললাম ছেলে বুলানো। তো এই বুলানোটাকে যদি আমি প্রশ্ন করি যে কি বুলানো, তাহলে কি হয়ে যাবে ছেলে বুলানো। কি বুলানো, ছেলে বুলানো। আমি বললাম বই পড়া, কি বললাম বই পড়া। আমি যদি এই পড়াটাকে কোয়েশ্চেন করি যে কি পড়া, তাহলে উত্তর আসে কি পড়া, বই পড়া। কি পড়া, বই পড়া। তো যেটা বললাম যে ক্রিয়াটাকে যদি আমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, আর প্রশ্ন করলে যদি পূর্বপদ আসে, অর্থাৎ কি কর্মটা যদি আসে, পূর্বপদ যদি আসে, কর্ম পাওয়া যায় যদি, তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা হচ্ছে সমস্ত পদ দেখে, সমস্ত পদ দেখে নির্ণয় করা যায়, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই পর্যন্ত কি বুঝতে পারছো? যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস ক্লিয়ার। যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস ক্লিয়ার। কি বললাম যে ক্রিয়াটাকে কি দেখা, অর্থাৎ কি এই যে ক্রিয়াটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, যদি কর্ম পাও তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। বুলানো এই যে ক্রিয়াটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, যদি উত্তর পাও তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। বইকে পড়া, বই পড়া রাইট। যখন আমরা ব্যাস বাক্য করবো তখন শুধু কি কে অথবা রে নিয়ে আসবো মাঝখানে, মাঝখানে কি আনবো কে অথবা রে। যদি মাঝখানে কে অথবা রে আনি তাহলে সেটা হয়ে যাবে। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে সবাই কি কমেন্টে জানাও। জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, তো সবাই বুঝতে পারছো। তাহলে এবার তৃতীয় তৎপুরুষ সমাস দেখো। দ্বিতীয় তৎপুরুষ সমাস ক্লিয়ার। এবার তাহলে আমরা তৃতীয় তৎপুরুষ সমাসে যাই। আচ্ছা তোমাদের কাছে কোয়েশ্চেন যে দেশ বঙ্গ কোন সমাস, দেশ বঙ্গ কোন সমাস, বললাম কি দেশ বঙ্গ কোন সমাস। তোমাদের কাছে কোয়েশ্চেন যে দেশ বঙ্গ কোন সমাস, সবাই একটু আনসার করি। দেশ বঙ্গ কোন সমাস, বললাম যে আম কুরানো, আম কুরানো, আম কুরানো কোন সমাস। দেশ বঙ্গ আম কুরানো কোন সমাস, সবাই একটু কমেন্টে জানাই তো। কি বললাম যে দেশ বঙ্গ কোন সমাস, আম কুরানো কোন সমাস, সবাই একটু কমেন্টে জানাই যে দেশ বঙ্গ, দেশ বঙ্গ কোন সমাস, আম কুরানো এগুলো কোন সমাস হবে। সবাই একটু কমেন্টে জানাই যে দেশ বঙ্গ আম কুরানো এই দুইটা কোন সমাস হবে। সামির আক্তার বলছে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা দেখো দেশ বঙ্গ, দেশ বঙ্গ এই বঙ্গকে যদি আমি প্রশ্ন করি যে কি অথবা কাকে দ্বারা, যে কি বঙ্গ, তাহলে কি উত্তর আসে দেশ বঙ্গ। কি বঙ্গ, দেশ বঙ্গ। অর্থাৎ কি এই যে কর্ম অথবা ক্রিয়াটাকে যদি আমরা প্রশ্ন করি, যদি উত্তর পাই কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আম কুরানো, আমি বললাম যে কি কুরানো, তাহলে কি হয়ে যাবে যে আম কুরানো। কি কুরানো, আম কুরানো, তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষের সমাসের আরেকটা নাম হচ্ছে করণ তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ, করণ তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষের আরেক নাম কি করণ তৎপুরুষ সমাস। কি বললাম যে তৃতীয় তৎপুরুষের আরেক নাম হচ্ছে কি করণ তৎপুরুষ সমাস। করণ মানে কি, করণ বলতে বোঝাবে উপকরণ। কি বলবে, বোঝাবে উপকরণ বোঝাইতে পারে অথবা মাধ্যম বোঝাইতে পারে। করণ বলতে কি বোঝাইতে পারে, উপকরণ বোঝাইতে পারে অথবা কি বোঝাইতে পারে, মাধ্যম বোঝাইতে পারে অথবা যন্ত্র বোঝাইতে পারে। তো করণ বলতে কি বোঝাইতে পারে, যে উপকরণ বোঝাইতে পারে, মাধ্যম বোঝাইতে পারে, যন্ত্র বোঝাইতে পারে। করণ বলতে কি বোঝাইতে পারে, উপকরণ, মাধ্যম অথবা কি যন্ত্র বোঝাইতে পারে করণ বলতে। তো তৃতীয় তৎপুরুষের আরেক নাম কি করণ তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসের আরেক নাম কি
করণ তৎপুরুষ সমাস। তো করণ তৎপুরুষে করণ বলতে কি বোঝায়? উপকরণ বোঝায় অথবা মাধ্যম বোঝায় অথবা কি বোঝায়? যন্ত্র বোঝায়। তো করণ তৎপুরুষ, উপকরণ, মাধ্যম, যন্ত্র। তো এই জায়গায় যদি করণ কি বলছি? করণ প্লাস কর্ম এবং কি ক্রিয়া, কর্ম ক্রিয়া যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? তাহলে সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। কি বলছি? করণ প্লাস কর্ম অথবা ক্রিয়া। করণ মানে কি? করণ মানে হচ্ছে যদি কোনো একটা মাধ্যম থাকে, কোনো একটা কি থাকে? মাধ্যম থাকে, অথবা কোনো একটা কি থাকে? যন্ত্র থাকতে পারে, অথবা কোনো একটা উপকরণ থাকতে পারে, উপকরণ থাকতে পারে। কি বললাম? যে করণ মানে কি? করণ মানে মাধ্যম থাকতে পারে, যন্ত্র থাকতে পারে, উপকরণ থাকতে পারে। এই যে কর্ম, এই যে ক্রিয়া, এই কর্ম এবং ক্রিয়াকে, কর্ম এবং ক্রিয়াকে কিসের দ্বারা দ্বারা প্রশ্ন করো? কি বললাম? কিসের দ্বারা? কর্ম এবং ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করবা? কিসের দ্বারা। এই কিসের দ্বারা দ্বারা যদি প্রশ্ন করার পরে তুমি উত্তর পাও, কিসের দ্বারা দ্বারা কি করবা? প্রশ্ন করবা। এই কর্ম অথবা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করবা? কিসের দ্বারা প্রশ্ন করবা? কি দ্বারা প্রশ্ন করবা? কিসের দ্বারা প্রশ্ন করবা। এই কর্ম অথবা ক্রিয়াকে যদি কিসের দ্বারা প্রশ্ন করো, যদি উত্তর পাও, তাহলে সেটা হয়ে যাবে কি? তাহলে সেটা হয়ে যাবে করণ কারক। কিসের দ্বারা যদি প্রশ্ন করো, কর্ম এবং ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করবা? কিসের দ্বারা। যদি কিসের দ্বারা কোয়েশ্চেন করো, কিসের দ্বারা কোয়েশ্চেন করলে যদি কোনো একটা মাধ্যম পাও বা কোনো একটা যন্ত্র পাও বা কোনো একটা উপকরণ পাও, তাহলে সেটা হয়ে যাবে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। আবার বলতেছি যে কর্ম অথবা কি ক্রিয়াকে, কর্ম অথবা ক্রিয়াকে যদি কিসের দ্বারা দ্বারা প্রশ্ন করো, কিসের দ্বারা, এই কিসের দ্বারা দ্বারা প্রশ্ন করার পরে যদি তুমি একটা কোনো একটা মাধ্যম পাও বা কোনো একটা যন্ত্র পাও বা কোনো একটা কি উপকরণ পাও, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা হয়ে যাবে করণ কারক। তাহলে সেটা কি হয়ে যাবে? করণ কারক। দেখো আমি আবার দেখো এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো আরো ইজিতে। আমি বললাম ছুরির আঘাত। কি বললাম? ছুরির আঘাত। তো এই যে ছুরির আঘাত যে আছে, তো আমি যদি এটা দ্বারা প্রশ্ন করি যে কিসের আঘাত, এই আঘাতটা যদি আমি প্রশ্ন করি, এই আঘাতটা যদি প্রশ্ন করি যে কিসের আঘাত, তাহলে কি হবে? ছুরির আঘাত। কিসের আঘাত? ছুরির আঘাত। তার মানে এই যে ছুরিটা একটা কি আঘাত করে একটা কি মাধ্যম, ছুরিটা এখানে আঘাত করে একটা কি মাধ্যম বা একটা যন্ত্র, ছুরিটা এখানে একটা কি হবে? একটা যন্ত্র অথবা একটা কি মাধ্যম। আর যে আঘাত করার যে মাধ্যমটা, আঘাত করার মাধ্যমটা কি? এই ছুরি। বা আঘাত করার যে মাধ্যমটা, এই মাধ্যমটা কি? এই যন্ত্র। বা আঘাত করার যে একটা উপকরণ, এই উপকরণটা কি? এই ছুরি। তার মানে এই যে পরপরটা যেটা আছে, অর্থাৎ কি কর্ম অথবা ক্রিয়া যেটা আছে, এই কর্ম এবং ক্রিয়াকে যদি তুমি কিসের দ্বারা দ্বারা প্রশ্ন করো, আর প্রশ্ন করলে যদি তুমি উত্তর পাও, তাহলে সেটা হয়ে যাবে কি? যদি উত্তর পাও বলতেছে মাধ্যম পাও অথবা যন্ত্র পাও অথবা কি উপকরণ পাও, তাহলে সেটা হয়ে যাবে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে সেটা কি হয়ে যাবে? তৃতীয় তৎপুরুষ সমাস। আমি বললাম জুতা পেটা। কি বললাম? জুতা পেটা। তাহলে এই যে জুতা পেটা বললাম, আচ্ছা পেটা কিসের দ্বারা পেটা? এই যে জুতা পেটা কিসের দ্বারা পেটা? জুতার দ্বারা পেটা। তার মানে জুতার মাধ্যমে পেটা। তার মানে এই যে জুতাটা কি? এই যে পিটানোর একটা কি করছে? মাধ্যম হিসেবে কাজ করছে। জুতাটা কিসে কাজ করছে? পিটানোর একটা মাধ্যম হিসেবে কাজ করছে। তার মানে এই যে পেটাটা, এই পেটাটা কি জুতার দ্বারা করা হয়েছে। তার মানে এটা হয়ে যাবে কি? তখন তৃতীয় তৎপুরুষ সমাস। অর্থাৎ কি যদি মাধ্যম বোঝায় বা উপকরণ বোঝায় বা যন্ত্র বোঝায়, তাহলে সেটা কি? তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে সেটা কি সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা আমি বললাম যে আর্সেনিক দূষণ। কি বললাম? আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণ। আচ্ছা এবার যে আর্সেনিক দূষণ আছে, এই দূষণটা কিসের দ্বারা হয়? এই দূষণটা কিসের দ্বারা হয়? এই আর্সেনিকের দ্বারা হয় দূষণটা। কিসের দ্বারা হয়? এই আর্সেনিকের দ্বারা হয় দূষণটা। তার মানে এই আর্সেনিকটা একটা কি? দূষণের মাধ্যম। আর্সেনিকটা একটা এখানে কি? দূষণের মাধ্যম। তার মানে এটা হয়ে যাবে কি? তৃতীয় তৎপুরুষ সমাস। এবার দেখো এই যে তৃতীয় তৎপুরুষ সমাস, এই তৃতীয় তৎপুরুষের তোমার সাথে তুমি যদি ব্যাস বাক্য করো, তাহলে দিবা কি? ব্যাস বাক্যে তুমি কি ব্যবহার করবে? তৃতীয় তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য। কি বললাম? যে ব্যাস বাক্যে, এই তৃতীয় তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে তুমি কি দিবা? দ্বারা অথবা দিয়া অথবা কর্তৃক। দ্বারা দিয়া অথবা কি কর্তৃক। তো এইগুলা ব্যবহার করবে কি? ব্যাস বাক্যে। তৃতীয় তৎপুরুষ সমাসে কি? ব্যাস বাক্যে। যেমন জুতা ছুরির আঘাত, তাহলে ছুরির দ্বারা আঘাত। তারপর কি? জুতা পেটা, জুতা দিয়ে পেটা। তারপর কি? আর্সেনিক দূষণ, তাহলে আর্সেনিক দ্বারা দূষণ বা আর্সেনিক কর্তৃক দূষণ। তো এইগুলো করবা কি? ব্যাস বাক্যে ব্যবহার করবা। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? যদি এই পর্যন্ত বুঝে থাকো সবাই একটু কমেন্টে জানাও। সবাই একটু কি কমেন্টে জানাও। যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও।
সবাই একটু কি কমেন্টে জানাও, এই পর্যন্ত যদি বুঝতে থাকো সবাই একটু কমেন্টে জানাও। যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে সবাই একটু কি কমেন্টে জানাও যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে ক্লিয়ার, ওকে। তো সব কিছুই ক্লিয়ার না? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরে যাই। এবার দেখো এই তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করার জন্য আরো একটা টেকনিক আছে বা আরো একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে সমস্ত পদে। সমস্ত পদে আর একটা মাধ্যম কি? সমস্ত পদে। সমস্ত পদে যদি যে সিম্বলগুলোর কথা বলবো বা যে ওয়ার্ডগুলোর কথা বলবো, যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেটা হয়ে যাবে কি তৃতীয় তৎপুরুষ সমাস। কি বললাম যে সমস্ত পদে। সমস্ত পদে যদি তুমি দেখো যে উন শব্দটা আছে, কি শব্দটা আছে? উন। এই উন শব্দটা যদি সমস্ত পদে থাকে, অথবা হীন শব্দটা যদি সমস্ত পদে থাকে, কি শব্দ? হীন। অথবা যদি শূন্য শব্দটা সমস্ত পদে থাকে, অথবা কম শব্দটা যদি সমস্ত পদে থাকে, তো এই চারটা শব্দ যদি সমস্ত পদে থাকে যে কোনো একটা, তাহলে সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। কি বললাম? উন, তারপর হীন, তারপর শূন্য, তারপর কি কম। উন, হীন, শূন্য, কম, এই শব্দগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। কি বললাম যে উন, হীন, শূন্য, কম। তো উন, হীন, শূন্য, কম শব্দগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে সেটা কি তৃতীয় তৎপুরুষ সমাস। উন, হীন, শূন্য, কম। উন, হীন, শূন্য, কম। আমি বললাম যে কি জ্ঞান, জ্ঞান শূন্য। আমি কি বললাম? যে জ্ঞান শূন্য। তার মানে এখানে কি কথাটা আছে? জ্ঞান শূন্য আছে। তো এই শূন্য কথাটা আছে জ্ঞানের সাথে, জ্ঞানের সাথে কি আছে? শূন্য কথাটা আছে। আমি বললাম যে পুষ্পহীন। কি বললাম? পুষ্পহীন। তার মানে এই যে হীন কথাটা আছে, কি আছে? হীন কথাটা আছে। তো সমস্ত পদে যদি এরকম যদি এই সিম্বলগুলো থাকে, হীন, উন, শূন্য, কম, আমি বললাম যে 5 কম। আমি বললাম কি 5 কম। আমি বললাম যে 1 কম। কি বললাম? 1 কম। তো এই যে 1 কম, 5 কম, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে সেটা কোন সমাস? এই শব্দগুলো থাকলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তো উন, হীন, শূন্য, কম, এই শব্দগুলো থাকলে কোন সমাস? তৃতীয়। আমি বললাম যে উন, 1 কোন, 1 উন, তাহলে এই যে 1 কোন আছে, তার মানে এইটা হয়ে যাবে কি তৃতীয় তৎপুরুষ সমাস। তো সমস্ত যদি উন, হীন, শূন্য, কম এই শব্দগুলা পাও তাহলে সেটা হয়ে যাবে কি তৃতীয় তৎপুরুষ সমাস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু সবাই কমেন্টে জানাও, যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। হ্যাঁ 5 কম, রাইট। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর যারা ক্লাসটা দেখতেছো, তোমরা ক্লাসটা যারা দেখতেছো, আমি চাইবো সবাই ক্লাসটা একটু কি করো, শেয়ার করে দাও। বারবার বলতে হয় ক্লাস শেয়ার করার জন্য, এটা তো তোমাদের নৈতিক একটা দায়িত্ব না? দেখো রাত 10টা বাজে, আর এই রাত 10টায় মনে করো যে কি করতেছি, তোমাদের একটা ফ্রি ক্লাস নিতেছি। এত রাত হয়ে গেছে, ফ্রি ক্লাস নিচ্ছি তোমাদের জন্য। আচ্ছা এবার দেখো, তো এই পর্যন্ত যদি বুঝে থাকে তাহলে সবাই একটু কমেন্টে জানাই। হুম হুম হুম, সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। ওকে, এবার দেখো, এবার তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি তোমরা পারো কিনা। যদি বুঝে থাকো তাহলে আনসার করতে পারবা, আর যদি বুঝে না থাকো তাহলে কখনোই কি আনসার করতে পারবা না। যদি বুঝে থাকো তাহলে আনসার করতে পারবা, আর যদি বুঝে না থাকো তাহলে কখনোই কি করতে পারবা না, আনসার করতে পারবা না। এবার দেখি তোমরা পারো কিনা একটু দেখি। আচ্ছা বলো, বিদ্যাহীন এটা কোন সমাস? এটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস নাকি নাকি তৃতীয় তৎপুরুষ সমাস? বিদ্যাহীন, বিদ্যাহীন কোন সমাস? আমি বললাম যে মধুমাখা। কি বললাম? মধুমাখা। তো এই মধুমাখা কোন সমাস? সবাই কমেন্টে জানাই যে বিদ্যাহীন মধুমাখা কোন সমাস? বিদ্যাহীন মধুমাখা কোন সমাস? সবাই একটু কমেন্টে জানাই যে বিদ্যাহীন মধুমাখা এগুলো কোন সমাস হবে? বিদ্যাহীন মধুমাখা এগুলা কোন সমাস হবে? ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারলে এবার বলো যে বিদ্যাহীন তার হচ্ছে মধুমাখা এগুলা কোন সমাস হবে? বিদ্যাহীন আছে, মধুমাখা আছে, এগুলা কোন সমাস হবে? সাইফুল ইসলাম বলছো তৃতীয়া। যারা আছো সবাই কমেন্টে জানাই, যারা আছো সবাই কমেন্টে জানাই, যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু কমেন্টে জানাই। তৃতীয় তৎপুরুষ সমাস কি বলছি? বিদ্যাহীন মধুমাখা এগুলা কোন সমাস হবে? তৃতীয় এবং সেকেন্ড তৎপুরুষ। এক নাম্বারটা কে বলছো জানি? সেকেন্ড তৎপুরুষ সমাস। এক নাম্বারটা বলছো কি যে তৃতীয় তৎপুরুষ সমাস একজন বলছো। আচ্ছা যাক, প্রথমটা দ্বিতীয়, 3 নাম্বারটা তৃতীয় না? মধুমাখা দ্বিতীয়, তাসলিমা তাহা বলছো। আচ্ছা দেখো, আচ্ছা যাই হোক, অনেকে অনেক রকম কমেন্ট করতেছে। এবার আমরা একটু দেখি
যে কে কি কমেন্ট করতেছো এবার একটু দেখি। দেখো এই জায়গায় বলছে বিদ্যাহীন, এই যে হীন শব্দটা আছে, কি আছে হীন শব্দটা, আর আমরা জানি হীন শব্দটা যদি থাকে সমস্ত পদে যদি হীন থাকতো বা উন থাকতো অথবা এখানে কি কম থাকতো অথবা শূন্য কথাটা থাকতো তাহলে সেটা হয়ে যেত কি তৃতীয়া তৎপুরুষ সমাস, তাহলে সেটা হয়ে যেত কি তৃতীয়া তৎপুরুষ সমাস। আবার এই যে মধুমাখা, এই যে মধুমাখা এটার মধ্যে তোমরা যে ভুল করতেছো, মধুমাখা এটা দ্বিতীয় তৎপুরুষ কেমনে হয়, মধুমাখাটা দ্বিতীয় তৎপুরুষ কেমনে হয়? আমি বলছিলাম কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করো। এই যে দেখো মধুমাখা, আচ্ছা মাখাটা কিসের দ্বারা মাখা, এই যে মাখাটা আমি যদি বলি যে কিসের দ্বারা মাখা, কিসের দ্বারা মাখা, তাহলে এই যে কিসের দ্বারা মাখা, তাহলে এই কিসের দ্বারা মাখা, মধু দ্বারা মাখা, মধু দ্বারা মাখা। তো এই যে মাখানোর কাজটা, মাখানোর জন্য কি প্রয়োজন হচ্ছে, একটা উপকরণ প্রয়োজন হইতেছে, কি প্রয়োজন উপকরণ, কি উপকরণ, সেটা মধু একটা কি উপকরণ বা একটা উপাদান হিসেবে কাজ করছে। যদি উপকরণ হয় বা যন্ত্র হয় বা মাধ্যম হয় তাহলে এটা কোন সমাস, তাহলে সেটা হচ্ছে কি, তাহলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তার মানে এটা কি হবে তৃতীয় তৎপুরুষ সমাস, এটা মাথায় রাখতে হবে, এগুলা বুঝতে হবে, ঠিক আছে, এগুলা কি করতে হবে বুঝতে হবে। আচ্ছা বলেছে স্বর্ণমণ্ডিত কোন সমাস, স্বর্ণমণ্ডিত, স্বর্ণমণ্ডিত কোন সমাস বলো তো একটু, স্বর্ণমণ্ডিত কোন সমাস, স্বর্ণমণ্ডিত কোন সমাস, সবাই একটু কমেন্টে জানাও স্যার স্বর্ণমণ্ডিত কোন সমাস, স্বর্ণমণ্ডিত কোন সমাস, সবাই একটু কমেন্টে জানাও যে স্বর্ণমণ্ডিতটা কোন সমাস, স্বর্ণমণ্ডিত কোন সমাস, সবাই একটু কমেন্টে জানাও যে স্বর্ণমণ্ডিত কোন সমাস। আচ্ছা স্বর্ণমণ্ডিত কোন সমাস এটা একটু হবে। আচ্ছা অনেকেই বলতেছে যে ভাই কি মাখা, ঠিক আছে, কি মাখা দিলে তো উত্তর আসে, কি মাখা, মধু মাখা, কি আসে মধু মাখা, এটা তো বলতেছো। আচ্ছা এই মধুটা যে আছে এই মধুটাকে এখানে কর্ম হিসাবে কাজ করতেছে, এই মধুটাকে এখানে কর্ম হিসাবে কাজ করতেছে, এই যে মধুটা কি কোনো কর্ম, মধুটা কি কোনো কর্ম? আমি দ্বিতীয়টা কি বলছিলাম, দ্বিতীয়টা বলছিলাম কি কর্ম প্লাস কি ক্রিয়া, কি বলছি ক্রিয়া, মানে এই যে এখানে কাজ হবে একটা, কি হবে কাজ, কি হবে কাজ। আর এই যে ক্রিয়া অথবা কর্মটাকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, তো কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যদি আমরা কাজ পাই, কি পাই কাজ পাই, তাহলে সেটা হয়ে যাবে কি, তাহলে সেটা হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু এই যে আমি বললাম মধু, কি বললাম যে মধু, ভালো করে বুঝো, এই যে মধু মাখা, আচ্ছা এই যে মাখা এই মধুটা কি কোনো কাজ, এই মধুটা কি কোনো কাজ? এখন আমি যখন বলতেছিলাম যে কি, আমি যদি যখন বলতেছিলাম যে বই পড়া, কি বলতেছিলাম বই পড়া, এই যে কি পড়া বই পড়া, এই বইটা এখানে কি কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে, বই পড়া কি পড়া বই পড়া, তার মানে বইটা এখানে কি কাজ, বইটা এখানে কি কাজ, বইটা এখানে কি কাজ। কিন্তু এই জায়গায় মধু মাখা, কিন্তু এই মধুটা এখানে কি কাজ, মধুটা এখানে কাজ না, মধুটা এখানে কি না কাজ না, কাজ হইতে হবে, কি হইতে হবে কাজ হইতে হবে, কাজ হইলে সেটা কি দ্বিতীয়, কাজ হইলে সেটা কি দ্বিতীয়, যদি কাজ না হয় তাহলে সেটা দ্বিতীয় না, তাহলে সেটা কি না দ্বিতীয় না। তার মানে এই যে বই পড়া, বই পড়া বইটা এখানে কাজ, কিন্তু মধুটা এখানে কি উপকরণ, মধুটা এখানে কি উপকরণ, কি এখানে উপকরণ, মধুটা এখানে কি উপকরণ। তো এইটা মাথায় রাখতে হবে, আশা করি বুঝতে পারছো, আশা করি কি বুঝতে পারছো। ওকে পরে দেখো চতুর্থী তৎপুরুষ সমাস, এবার দেখো আমরা কি চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস আরো ইজি, চতুর্থী তৎপুরুষ সমাস কি আরো ইজি। চতুর্থী তৎপুরুষ সমাস কি দেখবো এবার, চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাসটা কি, চতুর্থী তৎপুরুষ সমাসটা সেম, এটা তো কিন্তু চতুর্থী বিভক্তি আমরা জানি কি কে আর কি জানি রে জানি, কিন্তু এটা সমস্ত পদে যখন আমরা বিশ্লেষণ করবো কে রে না, এটা হচ্ছে জন্ম নিমিত্তি বোঝাবে, কি বোঝাবে জন্ম আর কি নিমিত্তি বোঝাবে, জন্ম নিমিত্তি বোঝাবে, জন্ম নিমিত্তি। আর এটা যখন আমরা বাক্য করবো তখন সেটা আমরা কি জন্ম এবং নিমিত্তি দিব, কি দিব জন্ম এবং নিমিত্তি দিব। দেখো এটা হচ্ছে তুমি চিনবাইছে এরকম ভাবে যে পূর্বপদ, কি বললাম পূর্বপদ, এই পূর্বপদ পরপদের জন্য তৈরি হবে, পূর্বপদ পরপদের জন্য তৈরি বোঝাবে, পূর্বপদ পরপদের জন্য কি বোঝাবে জন্য তৈরি বোঝাবে, পূর্বপদ পরপদের জন্য তৈরি বোঝাবে। যদি পূর্বপদ পরপদের জন্য তৈরি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি চতুর্থী তৎপুরুষ সমাস, কি বললাম পূর্বপদ পরপদের জন্য তৈরি বোঝাবে, যদি পূর্বপদ পরপদের জন্য তৈরি বোঝায় তাহলে সেটা কি চতুর্থী তৎপুরুষ সমাস। এবার দেখো কিরকম এটা, আমি বললাম রান্নাঘর, কি বললাম
রান্নাঘর। তার মানে এই যে রান্নাঘর, এই ঘরটা কিসের জন্য তৈরি? এই ঘরটা কিসের জন্য তৈরি? রান্নার জন্য তৈরি। এই ঘরটা কিসের জন্য তৈরি? এই ঘরটা হচ্ছে এই যে রান্না, এই রান্নার জন্য তৈরি হয়েছে। ঘরটা কিসের জন্য তৈরি হয়েছে? রান্নার জন্য তৈরি হয়েছে। তার মানে গড় এখানে কি? পরপদ। গড় এখানে কোন পদ? পরপদ। আর এই পরপদটা কার জন্য তৈরি হয়েছে? এই পরপদটা তৈরি হয়েছে কার জন্য? পূর্বপদের জন্য তৈরি হয়েছে, রান্নার জন্য তৈরি হয়েছে। তার মানে এই রান্নাঘরটা হয়ে যাবে কি? চতুর্থী তৎপুরুষ সমাস। আচ্ছা, আমি বললাম যে বালিকা বিদ্যালয়। কি বললাম? বালিকা বিদ্যালয়। তাহলে এই যে বালিকা বিদ্যালয় যে বললাম, এই বিদ্যালয়টা, এই যে বিদ্যালয়টা আছে, এই বিদ্যালয়টা কার জন্য তৈরি হয়েছে? এই বিদ্যালয়টা কার জন্য তৈরি হয়েছে? দেখো কি বললাম যে এই যে বিদ্যালয়, এই যে বিদ্যালয়টা, এই বিদ্যালয়টা কার জন্য তৈরি হয়েছে? বালিকাদের জন্য তৈরি হয়েছে। কার জন্য তৈরি হয়েছে? বালিকাদের জন্য তৈরি হয়েছে। তার মানে এই যে বালিকা বিদ্যালয় আছে, এই বিদ্যালয়টা বালিকাদের জন্য তৈরি। তার মানে এইখানে বিদ্যালয়টা কোন পদ? পরপদ। তো পরপদটা কার জন্য তৈরি হয়েছে? পূর্বপদের জন্য তৈরি হয়েছে। তো পরপদ যদি পূর্বপদের জন্য তৈরি হয়, তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। কি বললাম? যে পরপদ যদি কি পূর্বপদের জন্য তৈরি হয়, তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। পরপদ যদি পূর্বপদের জন্য তৈরি হয়, পরপদ কার জন্য তৈরি হবে? পূর্বপদের জন্য। যদি পরপদটা পূর্বপদের জন্য তৈরি হয়, তাহলে সেটা কোন সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। দেখো আমি বললাম এরকম যে বিয়ে পাগল। কি বললাম? বিয়ে পাগল। বিয়ে পাগল, বিয়ে পাগল। আচ্ছা, এই যে বিয়ে পাগল যে বললাম, আচ্ছা পাগল কিসের জন্য? বিয়ের জন্য পাগল। কিসের জন্য পাগল? বিয়ের জন্য পাগল। মানে পাগলটা কিসের জন্য হয়েছে? বিয়ের জন্য হয়েছে। তার মানে এই যে বিয়ে পাগল, পাগলটা, পাগল এখানে কোন পদ? পরপদ। তো এই পরপদটা কার জন্য হয়েছে? পূর্বপদের জন্য তৈরি হয়েছে। তো পরপদ যদি পূর্বপদের জন্য তৈরি হয়, তখন সেটা কোন সমাস? তখন সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। যদি এই পর্যন্ত বুঝতে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও। যদি এই পর্যন্ত বুঝে থাকো সবাই একটু কি কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, বলছো যে বুঝতে পারি নাই। দেখো কি বললাম যে পূর্বপদ, এই যে পূর্বপদ যে আছে, এই পূর্বপদটা মূলত এই যে পূর্বটা, এই যে পরপদ, একটা সমাসে কি দুইটা পদ, একটা হচ্ছে পরপদ আর একটা পূর্বপদ। এই পরপদ পূর্বপদের জন্য তৈরি। পরপদটা কিসের জন্য তৈরি? পূর্ব পদের জন্য তৈরি। যদি পরপদটা পূর্ব পদের জন্য তৈরি হয়, তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। পরপদটা পূর্ব পদের জন্য তৈরি। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম যে দেশ প্রেম। কি বললাম? দেশ প্রেম। তাহলে এই যে দেশ প্রেম যে বললাম, আচ্ছা প্রেমটা কিসের জন্য? প্রেমটা কার জন্য? এই যে প্রেম, এই প্রেম কার জন্য? এই প্রেম কি দেশের জন্য? এই যে প্রেম, এই প্রেম কার জন্য? এই প্রেম আছে কি দেশের জন্য। এই প্রেম কার জন্য? দেশের জন্য। তার মানে এটা কি এখানে কোন পদ? এটা হচ্ছে পরপদ। এটা কোন পদ? পরপদ। তার মানে পরপদটা কিসের জন্য তৈরি হয়েছে? পূর্ব পদের জন্য তৈরি হয়েছে। মানে পূর্ব পদের জন্য। এটা কিসের জন্য তৈরি হয়েছে? পূর্ব পদের জন্য তৈরি হয়েছে। তো পরপদ যদি পূর্ব পদের জন্য তৈরি হয়, তখন সেটা কোন সমাস? তখন সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি এটা বুঝতে পারছো। মনির ইসলাম বলছো যে ভাইয়া আরেকবার। এই যে আরেকবার বললাম যে দেখো এই যে দেশ প্রেম, আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম যে মুক্তিযুদ্ধ। কি বললাম? মুক্তিযুদ্ধ। একটু ভালো করে এক্সাম্পল গুলা বুঝবা, তাইলেই পারবা। কি বললাম? যে মুক্তিযুদ্ধ। কি বললাম? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। কি বললাম? মুক্তিযুদ্ধ। তো এই যে এখানে পরপদ কোনটা বলো? এখানে পরপদ কোনটা? এই যে যুদ্ধ, যুদ্ধটা এখানে কোন পদ? পরপদ। যুদ্ধটা এখানে কোন পদ? পরপদ। তো এই যে পরপদটা, এই পরপদটা কার জন্য তৈরি হয়েছে? এই যুদ্ধটা কার জন্য হয়েছিল? মুক্তির জন্য হয়েছিল। আমাদের যে 1971 সালে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা কিসের জন্য হয়েছিল? আমাদের মুক্তি হওয়ার জন্য যুদ্ধটা হয়েছিল। তো এই যে দেখো পরপদ, এই যুদ্ধটা এখানে কোন পদ? পরপদ। এই পরপদটা কার জন্য তৈরি? এই মুক্তিটার জন্য তৈরি। তার মানে পরপদ যদি যুদ্ধ, মানে পরপদ যদি পূর্বপদের জন্য তৈরিটা হয়, তখন সেটা আমরা কি বলবো? তখন সেটা বলবো চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি এইবার আর কারোর জন্য কোনো সমস্যা হবে না। আশা করি এবার কি কোনো সমস্যা হওয়ার কথা না। আর আমরা জানি চতুর্থী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে কি করবো? ব্যাস বাক্যে, চতুর্থী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে আমরা জন্ম অথবা কি আনবো? নিমিত্তি আনবো। কি আনবো? নিমিত্তি। জন্ম অথবা নিমিত্তি। তাহলে মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ। মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ। দেশ প্রেম, দেশের জন্য প্রেম। তার সাথে রান্নাঘর, রান্নার জন্য গড়।
আশা করি বুঝতে পারছি। ওকে, এবার দেখো আরো কয়েকটা সিম্বল আছে এই চতুর্থী তৎপুরুষ সমাস শেখার জন্য। চতুর্থী তৎপুরুষ সমাস আরো কয়েকটা সিম্বল আছে, কি আছে দেখো। চতুর্থী তৎপুরুষ সমাস করার জন্য সমস্ত পদে, কি বললাম, সমস্ত পদে যদি আগার, কি বলছি, সমস্ত পদে যদি তুমি পাও যে আগার, কি পাইলা, যে আগার যাত্রা আলয়, আগার যাত্রা আলয়, এই কথাগুলো যদি সমস্ত পদে পাও তাহলে সেটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। কি বললাম, আগার যাত্রা আলয়, এই কথাগুলো পাইলে সেটা কোন সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। আচ্ছা যাত্রা, আমি বললাম যে হজ যাত্রা, কি বললাম, যে হজ যাত্রা, কি বললাম, যে হজ যাত্রা, কি বললাম, হজ যাত্রা। তার মানে এই যে যাত্রা কথাটা উল্লেখ আছে সমস্ত পদে, তো সমস্ত পদে যদি যাত্রা কথাটা উল্লেখ থাকে বা আগার কথাটা উল্লেখ থাকে, আমি বললাম যে পাটাগার, কি বললাম, পাটাগার, তার মানে এখানে কি কথাটা উল্লেখ আছে, আগার কথাটা উল্লেখ আছে। তো সমস্ত পদে যদি এই যাত্রা এবং আগার এবং কি আলয় এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি চতুর্থী তৎপুরুষ সমাস। কি বলছি, যে আগার, তারপর যাত্রা, তারপর কি আলয়, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে কোন সমাস, তাহলে সেটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। বললাম কি ভজনালয়, কি বললাম, ভজনালয়, তার মানে এই যে আলয় কথাটা উল্লেখ আছে তাহলে সেটা কোন সমাস, তাহলে সেটা হয়েছে চতুর্থী তৎপুরুষ সমাস। আগার যাত্রা এবং কি আলয় এই কথাগুলো উল্লেখ থাকে কোন সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। তো চতুর্থী তৎপুরুষ সমাস জাস্ট দুইটা কথা বললাম, একটা কি বললাম, একটা বললাম আছে যে পূর্বপদটা যেটা থাকবে, এই যে পরপদ, এই পরপদ অলওয়েজ কি পরপদ, এই পূর্বপদের জন্য তৈরি বোঝাবে, পরপদ কি পূর্বপদের জন্য কি বোঝাবে, তৈরি বোঝাবে। যদি পূর্বপদ এই পরপদের জন্য তৈরি বোঝায় তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। আর একটা কি বললাম, যে সমস্ত পদ যেটা আছে, এই যে সমস্ত পদটা, এই সমস্তটা কি মূলত এই সমস্ত পদে আগার, যাত্রা এবং আলয় এই কথাগুলো উল্লেখ থাকলেও সেটা কোন সমাস, তাহলে সেটা কি চতুর্থী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। আগার যাত্রা আলয়, রাইট। এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি। তো এবার দেখো আমরা কি পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখো এবার দেখো কি পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, এবার দেখবো পঞ্চমী তৎপুরুষ সমাস। কি বললাম, পঞ্চমী তৎপুরুষ সমাস। তো পঞ্চমী তৎপুরুষ সমাসটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাসটা হচ্ছে পরপদ থেকে, পূর্বপদ থেকে পরপদ বিয়োগ বোঝাবে। কি বলছি, পূর্বপদ থেকে পরপদে বিয়োগ বোঝাবে। পূর্বপদ থেকে কি পরপদ বিয়োগ বোঝাবে, মাইনাস বোঝাবে, বিয়োগ বোঝাবে। কি বোঝাবে, বিয়োগ বোঝাবে। কি বললাম, যে পূর্বপদ থেকে পরপদ কি বোঝাবে, বিয়োগ বোঝাবে। পূর্বপদ থেকে পরপদটা কি বোঝাবে, এই যে পরপদটা আছে, এই পরপদটা থেকে এই যে পূর্বপদটা আছে, এই পরপদ থেকে পূর্বপদটা কি বোঝাবে, বিয়োগ বোঝাবে। কি বোঝাবে, বিয়োগ বোঝাবে। এই পরপদ থেকে যদি পূর্বপদে বিয়োগ বোঝায়, অর্থাৎ কি পূর্বপদ মাইনাস, এই পূর্বপদ মাইনাস যদি পরপদ হয়, পূর্বপদ মাইনাস কি হবে, পরপদ, এই পূর্বপদ মাইনাস কি হবে, পরপদ, ইকুয়াল হয়ে যাবে কি পঞ্চমী তৎপুরুষ। ইকুয়াল কি হয়ে যাবে, পঞ্চমী তৎপুরুষ। কি বললাম, যে পূর্বপদ থেকে কি পরপদ বিয়োগ বোঝাবে। যদি পূর্বপদ থেকে পরপদটা বিয়োগ বোঝায় তাহলে ইকুয়াল কি হয়ে যাবে, পঞ্চমী তৎপুরুষ। ইকুয়ালটা কি হয়ে যাবে, পঞ্চমী তৎপুরুষ। দেখো আমি বললাম যে বিলাত পেরত। কি বললাম, বিলাত পেরত। তো এই যে বিলাত পেরত, তো এই যে বিলাত পেরতটা বললাম। এবার দেখো এই যে বিলাত, এই বিলাত থেকে কি হয়ে যাচ্ছে, বিলাত থেকে এই যে ফেরত, তার মানে কি আমি বিলাত মানে কি বিদেশ, তো বিদেশ থেকে যদি আমি চলে আসি তার মানে বিদেশ থেকে আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এই যে ফেরত, এই বিলাত, এই দুইটা কি বুঝাইছে, মাইনাস সম্পর্ক বুঝাইছে। অর্থাৎ কি বিলাত থেকে ফেরত। আমি বললাম যে স্কুল পালানো। কি বললাম, স্কুল পালানো, স্কুল পালানো। কি বললাম, স্কুল পালানো। তার মানে এই যে পালানো, এটা কি আছে, উপসর্গ। কি বললাম, যে স্কুল পালানো। তার মানে স্কুল কি পালানো, এই যে স্কুল থেকে পালাইলাম মানে কি
স্কুল থেকে আমি চলে আসলাম, তার মানে স্কুল থেকে আমি কি হয়ে গেলাম, বিয়োগ হয়ে গেলাম। তার মানে এই যে স্কুল পালানো, স্কুল থেকে কি হয়ে গেল, পালানো হয়ে গেল, বিয়োগ হয়ে গেলাম। তো এরকম যদি বিয়োগ বোঝায় পূর্বপদ থেকে কি পূর্বপদ পরপদ যদি বিয়োগ বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমে তৎপুরুষ সমাস। তাহলে সেটা কোন সমাস, পঞ্চমে তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পারছো। তো দেখো কি বললাম যে এটা জাস্ট দুইটা কথা বলছে, একটা হচ্ছে কি পূর্ব থেকে পরপদে কি বিয়োগ বোঝাবে, পূর্ব থেকে কি বোঝাবে, পরপদে বিয়োগ বোঝাবে। যদি পূর্ব থেকে পরপদের বিয়োগ বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমে তৎপুরুষ সমাস। পূর্ব থেকে পরপদের কি বিয়োগ বোঝাবে তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমে তৎপুরুষ সমাস। দেখো আমি যদি বলতাম এরকম যে দেশ পলাতক, দেশ পলাতক, তো এই যে দেশ পলাতক বললাম, কি বললাম, দেশ পলাতক। তার মানে দেশ থেকে যদি পালায় চলে যাও, তুমি যদি দেশ থেকে পালায় চলে যাও তার মানে আমাদের দেশ থেকে কি তুমি বিয়োগ হয়ে যাইতেছো, তার মানে দেশ থেকে বিয়োগ হয়ে যাইতেছো। তার মানে দেশ এখানে পূর্বপদ আর পালাতক এখানে পরপদ, তাহলে দেশ থেকে পালায় গেছো, তার মানে এটা কি বিয়োগ হয়ে গেছে। আর বিয়োগ হয়ে যাওয়া মানে কি, বিয়োগ হয়ে যাওয়া মানে হচ্ছে তোমাদের এটা পঞ্চমে তৎপুরুষ সমাস। পূর্ব থেকে কি পরপদে যদি বিয়োগটা হয় তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমে তৎপুরুষ সমাস। আশা করি বোঝা গেছে। আমি যদি বলতাম যে এরকম যে মেঘ মুক্ত, কি বললাম যে মেঘ মুক্ত আকাশ, তার মানে মেঘ থেকে কি মুক্ত হয়ে গেছে, মেঘ থেকে কি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে, তার মানে মেঘ থেকে কি হয়েছে মাইনাস হয়ে গেছে বা বিয়োগ হয়ে গেছে। তো এটা বুঝাইলে কি সেটা হয়ে যাবে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আর এই পঞ্চমী তৎপুরুষ সমাসে, পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে আমরা কি দিব, পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে দেব হতে অথবা থেকে অথবা দেব কি চে। পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে আমরা কি ব্যবহার করব, ব্যাস বাক্যে ব্যবহার করব হতে থেকে চে। ব্যাস বাক্যে আমরা কি ব্যবহার করব, হতে থেকে চে। পঞ্চমী তৎপুরুষ সমাসে কি ব্যাস বাক্যে আমরা কি ব্যবহার করব, হতে থেকে চে। পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে আমরা কি ব্যবহার করব, হতে থেকে চে। যদি হতে থেকে চে থাকে পঞ্চমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। হতে থেকে চে থাকলে সেটা কোন সমাস হয়ে যাবে, পঞ্চমী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে আমরা ব্যবহার করব কি ব্যাস বাক্যে হতে থেকে চে। এবার দেখো এই গেল তোমাদের কি তোমার পঞ্চমী তৎপুরুষ সমাসে আরেকটা সিম্বল দেখো, সমস্ত পদে, কি বললাম সমস্ত পদে, সমস্ত পদে, সমস্ত পদে যদি তুমি মুক্ত কথাটা উল্লেখ পাও, কি কথাটা মুক্ত, সমস্ত পদে কি কথাটা উল্লেখ পাও মুক্ত বা চ্যুত, কি বললাম চ্যুত কথাটা যদি উল্লেখ পাও, কি বলছে মুক্ত চ্যুত, তারপর বয় কথাটা উল্লেখ পাও, কি কথাটা উল্লেখ পাও বয়, মুক্ত চ্যুত বয় কথাটা উল্লেখ পাও, তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটাও দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বললাম যে মুক্ত চ্যুত বয় কথাগুলো যদি উল্লেখ পাও, সমস্ত পদে কি পাও মুক্ত চ্যুত বয়, আরেকটা আছে ভ্রষ্ট, কি বলছে ভ্রষ্ট। তো এই যে কথাগুলা, এই কথাগুলো যদি থাকে সমস্ত পদে তাহলে সেটা হয়ে যাবে কি দ্বিতীয় পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। মুক্ত চ্যুত বয় তারপর কি ভ্রষ্ট, এই কথাগুলো উল্লেখ পেলে সেটা কি যাবে, তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। সমস্ত পদে যদি এই কথাগুলো উল্লেখ পাও তাহলে সেটা হয়ে যাবে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে সেটা কি সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। মুক্ত ভ্রষ্ট চ্যুত এই শব্দগুলো উল্লেখ পেলে কোন সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি বললাম কি রাজ্যচ্যুত, কি বললাম যে রাজ্যচ্যুত, কি বললাম রাজ্যচ্যুত। তার মানে এই যে রাজ্যচ্যুত, তুমি এটা জাস্ট একবার কল্পনা করো, রাজ্য থেকে চ্যুত মানে কি, রাজ্য থেকে বিয়োগ হয়ে যাচ্ছ, রাজ্য থেকে চ্যুত মানে কি রাজ্য থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। আবার কেন একটা সিম্বল আছে, সেটা কি সিম্বল আছে, সেটা আছে কি এই যে চ্যুত কথাটা উল্লেখ আছে, আর চ্যুত কথাটা উল্লেখ থাকলে সেটা আমি জানি কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি বললাম যে সাপ মুক্ত, কি বললাম সাপ মুক্ত, তার মানে এই যে সাপ মুক্ত কথাটা আছে এটা কি আছে মুক্ত কথাটা আছে, কি আছে মুক্ত কথাটা উল্লেখ আছে। তো এই মুক্ত কথাটা উল্লেখ থাকলে সেটা কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি বললাম যে কি সাপ বয়, কি বললাম যে সাপ বয়, কি বললাম সাপ বয়, তার মানে এখানে কি আছে বয় কথাটা উল্লেখ আছে, আর বয় কথাটা উল্লেখ থাকা মানে কি সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি বললাম যে মুখ ভ্রষ্ট, কি বললাম মুখ ভ্রষ্ট, মুখ ভ্রষ্ট। তো এই যে মুখ ভ্রষ্ট তার মানে এটা কি ভ্রষ্ট কথাটা উল্লেখ আছে, তাহলে সেটা কোন সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু একটু কমেন্ট করো, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, সবাই একটু এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। যে মুক্ত চ্যুত বয় ভ্রষ্ট, তারপর সেটা পঞ্চমীতে দুইটা কথা বললাম। পঞ্চমীতে কি করলাম, পঞ্চমীতে বললাম যে পূর্বপদ থেকে পরপদে কি বোঝাবে বিয়োগ বোঝাবে। পূর্বপদ থেকে এই যে পূর্বপদ যেটা আছে এই পূর্বপদ মাইনাস কি পরপদ, পূর্বপদ মাইনাস পরপদ বোঝাবে, পূর্বপদ মাইনাস কি বোঝাবে পরপদ। যদি বুঝতে পারছি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। পূর্বপদ মাইনাস যদি পরপদ বোঝায় এবং মুক্ত চ্যুত বয় ভ্রষ্ট এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার আমরা চলে যাব ষষ্ঠী তৎপুরুষ সমাস, এবার আমরা চলে যাব ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পঞ্চমী গেল। এবার আমরা কোথায় যাব? ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো দেখো অনেক রাত হয়ে গেছে না? কয়টা বাজে? রাত 10টা। আর মাত্র 4 মিনিট পরে কি 11টা বেজে যাবে। তার মানে কি রাত অনেক হয়েছে। তো তোমরা কি অনেকেই আছো কি এই যে রাত জায়গা, তারপর কি করতেছো? এই যে রাত জাগতেছো, এই রাত জাগার পরে তোমরা কি করতেছো? ক্লাস করতেছো। দেখো তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এই পেজে অনেক স্টুডেন্ট আছে, বা আমাদের যে স্বপ্নপূরণ প্রিমিয়াম বেসটা আছে, এই স্বপ্নপূরণ প্রিমিয়াম বেসে কি মোটামুটি প্রায় 10,000 উপরে স্টুডেন্ট আছে। তো এই যে 10,000 উপরে স্টুডেন্ট আছে, তারপর অনেকেই আবার দেখো অনেকেই কিন্তু আজকে ক্লাসে নাই। এখন মাত্র কতজন ক্লাসে আসো? 300 স্টুডেন্ট ক্লাসে আসো, কিন্তু স্টুডেন্ট কতজন? 10,000 স্টুডেন্ট, প্রায় কি 9,700 স্টুডেন্ট কি ক্লাসে নাই। কিন্তু এই যে তোমরা 300 স্টুডেন্ট, তোমরা যে রাত জেগে ক্লাসগুলো করতেছো, রাত জেগে যে ক্লাসগুলো করতেছো, এত কষ্ট করে যে ক্লাসগুলো করতেছো, অনেকেই কি এই শীতের মধ্যে কি মনে করে যে কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়ছে, অনেকে শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়ছে। কিন্তু তোমরা কি ঘুমাও নাই, তোমরা কি করতেছো? যে হৃদয় ভাইয়ের ক্লাসটা দেখতেছো। কিসের জন্য দেখতেছো? যে যদি এখান থেকে কিছু একটা শিখতে পারি, যদি শিখে যদি ভালো কিছু করতে পারি, এটার জন্য। এই যে তোমরা যে পরিশ্রমটা করতেছো, এই পরিশ্রমটা ফলাফল অবশ্যই তোমরা পাবা। যারা রাত জাগে মনে করছে স্বপ্ন পূরণ করার জন্য, নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য একটু পরিশ্রম করতে হয়, একটু নিজেকে কি করতে হয়? কষ্ট দিতে হয়। নিজেকে কষ্ট দাও, নিজেকে কষ্ট দেওয়ার পরে দেখবা যে একটা সময় তুমি অবশ্যই সফল হবা। এটা মাথায় রাখবা, ঠিক আছে? তোমরা যারা পড়াশোনা করতেছো, আমি চাইবো তোমরা যে পড়াশোনাটা যে রিদমে করতেছো, এরকম রিদমটা ধরে রাখো তোমরা নিজের মধ্যে। তোমরা যেভাবে আগ্রহ নিয়ে শুরু করছো, এইটা শেষ পর্যন্ত করো। পরীক্ষার একদিন পর্যন্ত, পরীক্ষার যাওয়া পর্যন্ত তোমরা এই পরিশ্রমটা করো। দেখবা যে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাবা, তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবা। কারণ তোমরা যে পরিশ্রমটা করতেছো, এই যে কষ্ট করে তোমরা ক্লাসগুলো করতেছো, অবশ্যই ভালো কিছু করবে। আচ্ছা যাই হোক, অতিরিক্ত কথা না বলি, রাত অনেক হয়েছে, ক্লাসটা দেখি আমরা। দেখো এবার হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তবে অবশ্যই তোমরা ভালো কিছু করবে। যারা ক্লাসটা করতেছো, এই যে এত কিছু শিখতেছো, এই যে শিক্ষাটা কি তোমার বিফলে যাবে তোমার বলে মনে হয়? অবশ্যই বিফলে যাবে না, অবশ্যই তোমাকে কি তুমি অবশ্যই ভালো কিছু পাবা। দেখো এবার হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসটা কি র এবং কি এর বিভক্তি লোপ পাবে। কি বলছে? এই যে র এবং কি এর বিভক্তি লোপ পায় যে সমাসটা হয়, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বললাম? র এবং কি এর বিভক্তি লোপ পায় যে সমাসটা হয়, সেটা হয়ে যাবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, র এবং এর বিভক্তি। আর আজকে আমি বলছিলাম কি সমাসের শেষ ক্লাস। আজকে কি ক্লাস? সমাসের শেষ ক্লাস। তোমরা শেষ পর্যন্ত থাকো ক্লাসে, ইনশাআল্লাহ অনেক কিছুই পাবা। শেষ পর্যন্ত থাকো, তোমাদের রেসপন্সের উপর শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু পাবা। আগামী ক্লাস হবে তোমাদের উপসর্গের উপর। হৃদয় ভাইয়ের আগামী ক্লাস হবে তোমাদের কি উপসর্গের উপর। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, কি বললাম? আগামী ক্লাসটা কিসের উপর হবে? উপসর্গের উপর। এই যে উপসর্গের উপর যে ক্লাসটা হবে, তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে, তোমরা যারা আছো, আমি চাইবো তোমরা আগামী ক্লাসে 2K মেম্বার মনে করতে ক্লাস করবা। 2000+ স্টুডেন্ট ক্লাস করবা আগামী ক্লাসে। আগামী ক্লাসটা হবে আমার রাত 8টায় হবে। আগামী যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা হবে কয়টায়? রাত 8টায়। আজকেই অ্যালার্ম দিয়ে রাখো, ফোনে আজকেই অ্যালার্ম দিয়ে রাখো যে হৃদয় ভাইয়ার রাত 8টায় ক্লাস আছে উপসর্গের উপর, আগামী ক্লাস। আর এই ক্লাসটা হবে স্বপ্নপূরণ প্রিমিয়াম বেস গ্রুপ 2 তে, ঠিক আছে? স্বপ্নপূরণ প্রিমিয়াম বেস কি গ্রুপ 2 তে। যারা এখন স্বপ্নপূরণ প্রিমিয়াম বেসে ভর্তি হও নাই, সরি অ্যাড হও নাই, তোমরা সবাই কি অ্যাড হয়ে যাও। ওকে দেখো, তার মানে কি বললাম? যে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো ষষ্ঠী তৎপুরুষ সমাসটা কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে র এবং এর বিভক্তি লোপ পায় যে সমাসটা হয়, সেটাই কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার দেখো সমস্ত পদে, কি বলছি? সমস্ত পদে। সমস্ত পদে যদি তুমি সমস্ত পদে তুমি যদি রাজ কথাটা উল্লেখ পাও, কি কথাটা? রাজ। সমস্ত যদি রাজ কথাটা উল্লেখ পাও, পিতৃ কথাটা উল্লেখ পাও, কি বলছি? পিতৃ বা মাতৃ কথাটা যদি উল্লেখ পাও, রাজ, পিতৃ, মাতৃ বা ভ্রাতৃ কথাটা যদি উল্লেখ পাও, কি বলছি? ভ্রাতৃ। সমস্ত পদে কি রাজ, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ, এই কথাগুলো যদি উল্লেখ পাও, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বললাম? সমস্ত পদে রাজ, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ, এই কথাগুলো যদি উল্লেখ পাও, তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার বলতেছি যে রাজ, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ, এই কথাগুলো যদি উল্লেখ পাও সমস্ত পদে, তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে সেটা কোন সমাস? কি বলছি? যে সমস্ত পদে যদি রাজ, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ, এই কথাগুলো উল্লেখ পাও, তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো আমি বললাম যে গজনী রাজ। কি বললাম? গজনী রাজ।
তো এই যে গজনী রাজ শব্দের শেষে কি আছে রাজ কথাটা উল্লেখ আছে আমি বললাম যে রাজপথ কি বললাম রাজপথ তার মানে এখানে কি উল্লেখ আছে রাজ কথাটা উল্লেখ আছে তো আমি বললাম যে রাজধানী কি বললাম রাজধানী তার মানে এই যে রাজধানী কথাটা মানে কি আছে এই রাজ কথাটা উল্লেখ আছে তার মানে এই যে গজ রাজ তারপর সে রাজপথ তারপর সে রাজধানী এগুলোতে সবগুলোতে কি উল্লেখ আছে এই রাজ কথাটা উল্লেখ আছে আমি বললাম যে ধর্মরাজ কি বললাম ধর্মরাজ তার মানে কি রাজ কথাটা উল্লেখ আছে আমি বললাম যে সর্পরাজ তার মানে কি এখানে কি আছে রাজ কথাটা উল্লেখ আছে তো এই যে রাজ কথা যদি উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস তার মানে রাজ কথাটা যে সমস্ত পদে কি থাকে সমস্ত পদে দিয়ে রাজ কথাটা উল্লেখ থাকে রাজ কথাটা উল্লেখ থাকে ঠিক আছে রাজ কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস আবার কি বলছি পিতৃ যদি পিতৃ কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস আমি বলছি পিতৃধন ঠিক আছে তার মানে এই যে পিতৃ কথাটা উল্লেখ আছে তার মানে সেটা কি হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস অর্থাৎ কি পিতার সম্পদ যেগুলো আছে এগুলা তো আমি বললাম যে মাতৃসেবা কি বললাম মাতৃসেবা কি বললাম মাতৃসেবা তার মানে এই যে মাতৃ কথাটা উল্লেখ আছে আমি বললাম যে মাতৃস্নেহ কি বললাম মাতৃস্নেহ তার মানে এই যে মাতৃ কথাটা উল্লেখ আছে তো যদি মাতৃ কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস তাহলে সেটা কি হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস এই যে ভ্রাতৃ আছে তা আমি বললাম যে ভ্রাতৃস্নেহ কি বললাম যে স্নেহ তার মানে এই যে ভ্রাতৃ কথাটা উল্লেখ আছে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস এক কথাই যদি সমস্ত পদে রাজ পিতৃ মাতৃ ভাতৃ কথাগুলো উল্লেখ থাকে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস সমস্ত পদে যদি এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস তাহলে সেটা কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস এবার দেখো পরপদে কি বলছি পরপদে যদি পরপদে যদি এই কথাগুলো পাও কি বললাম যে পরপদে যদি এই লেটারগুলো পাও যেগুলো আমি এখন বলবো এগুলো যদি পাও যে সহ কি বললাম সহ পরপদে যদি সহ কথাটা উল্লেখ থাকে বা তুল্য কথাটা উল্লেখ থাকে কি বললাম যে পরপদে কি উল্লেখ থাকবে সহ উল্লেখ থাকতে পারে তুল্য উল্লেখ থাকতে পারে নিপ কথাটা উল্লেখ থাকতে পারে বা প্রায় কথাটা উল্লেখ থাকতে পারে তো পরপদে যদি এই কথাগুলো উল্লেখ থাকে যে সহ তুল্য নিপ প্রায় এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা কোন সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস কলাপ কথাটা উল্লেখ থাকতে পারে কি বলছি কলাপ কি বললাম কলাপ তো এই সহ তুল্য নিপ প্রায় কলাপ এই কথাগুলো যদি উল্লেখ থাকে পরপদে এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটাও কি ষষ্ঠী তৎপুরুষ সমাস মাথায় রাখতে হবে তো আমি বললাম যে পত্নী সহ কি বললাম পত্নী সহ তার মানে এখানে কি আছে দেখো পত্নী সহ তার মানে এর কি আছে সহ কথাটা উল্লেখ আছে কি কথাটা উল্লেখ আছে সহ কথাটা উল্লেখ আছে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস তো সহ কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ আমি বললাম যে কন্যা সহ কি বললাম কন্যা সহ তার মানে এই যে এখানে কি আছে সহ কথাটা উল্লেখ আছে তো সহ কথাটা উল্লেখ থাকলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস আমি বললাম যে ক্রিয়াকলাপ কি বললাম ক্রিয়াকলাপ তার মানে এই যে ক্রিয়াকলাপ এনে কি আছে কলাপ কথার উল্লেখ আছে তাহলে সেটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস আমি বললাম যে কীর্তিকলাপ কি বললাম যে কীর্তিকলাপ এই যে দেখো কীর্তিকলাপ তো এই কীর্তিকলাপ শব্দটা মধ্যে কি উল্লেখ আছে এই কলাপ কথার উল্লেখ আছে তো কলাপ কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস তো সহ বা কলাপ অথবা কি বলছি তুল্য তার হচ্ছে নিপ বা প্রায় এই কথাগুলো উল্লেখ থাকলে কি ষষ্ঠী তৎপুরুষ আমি বলছি মাতন্ড প্রায় কি বললাম মাতন্ড প্রায় তার মানে এই যে মাতন্ড প্রায় কথাটা উল্লেখ আছে প্রায় কথাটা আছে এখানে তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা কি বুঝতে পারছো যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে জানাও এটা যদি বুঝে থাকো তাহলে সবাই কি বউ সহ ফিরোজ আহমেদ কমেন্ট করছে কি বউ সহ হ্যাঁ সহ কথাটা উল্লেখ আছে তাহলে সেটা কি হবে তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস আচ্ছা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে সবাই একটু কি কমেন্টে জানাও যদি এই পর্যন্ত বুঝে থাকো সবাই একটু কমেন্টে জানাও হ্যাঁ বুঝছি জি ভাইয়া বুঝছি সমতুল্য রাইট সমতুল্য কথাটা উল্লেখ আছে বা মাতৃতুল্য থাকতে পারে কি বলছি সমতুল্য বলছো সমতুল্য অথবা থাকতে পারে কি মাতৃতুল্য কি থাকতে পারে মাতৃতুল্য অথবা ভ্রাতৃতুল্য থাকতে পারে ভ্রাতৃতুল্য তার মানে কি এই যে তুল্য কথাটা উল্লেখ আছে তাহলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস বা তৎপ্রতি কথাটা উল্লেখ থাকে যে তৎপ্রতি তার মানে তৎপ্রতি আছে মানে কি তার প্রতি এই যে প্রতি কথাটা উল্লেখ আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আচ্ছা এবার দেখো পরে দেখো তো
পরে আছে যদি অংশ বোঝায়, কি বলছি, অংশ বোঝায়, কি বোঝাবে, অংশ বোঝালে সেটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস। অংশ বোঝালে, কি বোঝালে, অংশ বোঝালে, কি বোঝালে, অংশ বোঝালে। অংশটা কি ভাই, অংশটা কি ভাই, দেখো আমি বললাম যে মাঝরাত, তার মানে কি বললাম যে মাঝরাত। আচ্ছা মাঝরাত মানে কি, রাতের একটা অংশ। মাঝরাত মানে কি, এই যে মাঝরাত যে বললাম, মাঝরাত মানে কি, রাতের একটা অংশ বোঝাইছে। আমি বললাম যে অর্ধরাত বা অর্ধপথ, অর্ধপথ, তার মানে অর্ধপথ বলতে কাকে বুঝাইছে, পথের একটা অর্ধেক অংশকে বুঝাইছে। আমি বললাম যে কি পূর্বাহ্ন, পূর্বাহ্ন, তার মানে এই যে পূর্বাহ্ন কথাটা বললাম, তার মানে কি পূর্বাহ্ন মানে কি, যে একটা অন্যের একটা অংশ বোঝাইছে, অন্যের একটা অংশ মানে দিনের একটা অংশ বোঝাইছে। তো এইরকম যদি অংশ বোঝায়, এরকম যদি কি বোঝায়, অংশ বোঝায়, কোনো কিছুর একটা অংশ বোঝায়, কোনো কিছুর একটা কি বোঝায়, অংশ বোঝায়, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যদি অংশ বোঝায় তাহলে সেটা কি হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বলছি যে এই যে মাঝরাত, রাতের একটা অংশ, অর্ধপথ, পথের একটা অংশ, পূর্বাহ্ন, তার মানে কি অন্যের একটা অংশ। যদি অংশ বোঝায় তাহলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো একটু কমেন্টে জানো, যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানো। হ্যাঁ অংশ বোঝালেও কি সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। সবাই একটু কমেন্টে জানে যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। অংশ বোঝালে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। মধ্য দুপুর, রাইট, মধ্য দুপুর, দুপুরের একটা অংশ, ঠিক আছে না, মধ্য দুপুর বুঝাইছে, রাতের একটা অংশ, হ্যাঁ অংশ বোঝালে কি সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো অংশ বোঝালেও কি সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। মধ্যরাত, রাইট, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি কি এই পর্যন্ত বুঝতে পারছো। যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে দেখো পরে দেখো, শেষ রাত, রাইট, শেষ রাত, রাতের একটা অংশ বুঝাইছে, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার সব। এবার ক্লিয়ার হলে এবার দেখো বহু বচন বোঝাইলেও সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বলছে, বহু বচন বোঝাইলেও সেটা কি সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বহু বচন বোঝাইলে, বহু বচন যদি বহু বচন বোঝায় তাহলে সেটাও কি ষষ্ঠী তৎপুরুষ। আমরা বহু বচন, এক বচন, বহু বচন পড়ছি না, পড়ছি তো নাকি বহু বচন। দেখো কতগুলো চিহ্ন আছে বহু বচনের, যে কি কি চিহ্ন, এই যে রাজি, এই রাজি কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। বৃক্ষ, এই বৃক্ষ দ্বারাও কি বহু বচন বোঝায়, যদি বৃক্ষ কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই গ্রাম, এই গ্রাম দ্বারাও কি বহু বচন বোঝায়। বিন্দু দ্বারাও কি বোঝায়, বহু বচন বোঝায়। তো গ্রাম, বিন্দু, বৃক্ষ, রাজি এই কথাগুলো উল্লেখ থাকলে কি সেটা ষষ্ঠী। আবার কি জুত যে কথাটা আছে, এই জুত কথাটা দ্বারা কি বোঝায়, বহু বচন বোঝায়। যদি জুত কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কি ষষ্ঠী। তার মানে কি বললাম, যে বহু বচন যদি বোঝায় তাহলে সেটা ষষ্ঠী। রাজি থাকতে পারে, বৃক্ষ থাকতে পারে, গ্রাম থাকতে পারে, বিন্দু থাকতে পারে, জুত থাকতে পারে, আরো অনেক কিছু আছে। কি আছে দেখো, আরো পাল আছে, পাল আছে, ঠিক আছে, আমলি আছে, আমলি আছে, দাম আছে। তো এই যে কথাগুলা, এইগুলা তোমাদের জাস্ট আমি তুলে ধরলাম, যে এই কথাগুলা যেগুলো আমরা কি বহু বচন ব্যবহার করতে ব্যবহার করি, বহু বচন করতে ব্যবহার করি, বা যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা বহু বচন বোঝে, যদি এটা বোঝাই তাহলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। বা এই যে দেখো মহল, মহল দ্বারা কি বহু বচন বোঝায়, বা কুল আছে, কুল দ্বারা কি বোঝায়, বহু বচন বোঝায়। তো এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো আমি বললাম কি ছাত্র বিন্দু, কি বললাম, ছাত্র বিন্দু, কি বললাম, ছাত্র বিন্দু, তার মানে এই বিন্দু দ্বারা কি বহু বচন বোঝায়। তার মানে এই যে বিন্দু কথাটা আছে ছাত্রের সাথে, তার মানে এটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা আমি বললাম যে পঙ্গপাল, কিছুদিন আগে কি আমাদের দেশে আসছিল পঙ্গপাল, তার এই যে পাল কথাটা উল্লেখ আছে, তার মানে কি এটা কি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি বললাম যে হস্তিজুত, কি বললাম, হস্তিজুত, তার মানে হস্তিজুত কথাটা উল্লেখ আছে, তাহলে এই যে জুত কথাটা উল্লেখ আছে, তাহলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি বললাম যে দ্বীপপুঞ্জ, কি বললাম, দ্বীপ পুঞ্জ, তাহলে এই যে পুঞ্জ কথাটা উল্লেখ আছে, আর এই পুঞ্জ কথাটা দ্বারা কি বোঝায়, পুঞ্জ কথাটা দ্বারা কি বহু বচন বোঝায়, তাহলে বহু বচন বোঝালে কি সেটা ষষ্ঠী। আমি বললাম যে গল্প গুচ্ছ, কি বললাম, গল্প গুচ্ছ, তার মানে এই গুচ্ছ কথাটা উল্লেখ আছে, কি আছে, গুচ্ছ, তার মানে গুচ্ছ আছে, গুচ্ছ কি একটা বহু বচন ব্যবহার করতে বোঝায়, তার মানে এটাও কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। একজনে কমেন্ট করছে ছাত্রলীগ, আচ্ছা যাই হোক, ছাত্রলীগ কি লিগের একটা অংশ নাকি, ছাত্রলীগ একটা কি লিগের অংশ। আচ্ছা বহু বচন যদি বোঝায় তাহলে সেটা কি সমাস, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন বললাম রাজি, বৃক্ষ, গ্রাম, বিন্দু, জুত, দাম, আমলি, পাল, তারপর কি মহল, কুল, তারপর কি আছে গুচ্ছ, গুচ্ছ আছে, তারপর কি আছে পুঞ্জ আছে, পুঞ্জ আছে, তারপরে আছে কি গুচ্ছ, পুঞ্জ, এই যেগুলো আছে, জি ভাইয়া বুঝছি, হুম ভাইয়া বুঝছি, আচ্ছা জি হুম বুঝতে পারছি, সবাই বুঝছো। আচ্ছা এইগুলো হচ্ছে কি ষষ্ঠী তৎপুরুষ, যদি এগুলো থাকে তাহলে ষষ্ঠী তৎপুরুষ। এবার তোকে আরো কতগুলো ওয়ার্ড আছে যেগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে সেটাও কি ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। কি আছে ওয়ার্ডগুলো একটু দেখি, যে আরো কি কি ওয়ার্ডগুলো আছে যে এগুলো থাকলেও কি ষষ্ঠী তৎপুরুষ সমাস বোঝায়, একটু দেখি যে আরো কি ওয়ার্ড আছে
যেগুলো বোঝালে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস বোঝে। দেখো আমি বললাম যে শিশু কথাটা যদি সমস্ত পদে উল্লেখ থাকে, কি কথাটা শিশু, এগুলো কোথায় থাকবে সমস্ত পদে থাকবে। কোথায় থাকবে সমস্ত পদে। যদি শিশু কথাটা সমস্ত পদে থাকে, কি কথাটা শিশু কথাটা সমস্ত পদে থাকতে পারে, অথবা দুগ্গ কথাটা যদি সমস্ত পদে থাকে, শিশু দুগ্গ, অথবা শাবক কথাটা যদি সমস্ত পদে থাকে, কি শাবক, শিশু দুগ্গ শাবক, যদি বা ডিম্ব কথাটা যদি উল্লেখ থাকে, সরি শাবক না, হ্যাঁ সরি শাবক, শিশু তারপর শাবক তারপর দুগ্গ তারপর কি বলছি ডিম্ব, শিশু শাবক দুগ্গ ডিম্ব, বা অন্ড কথাটা যদি উল্লেখ থাকে, কি কথাটা অন্ড। তো এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বললাম যে শিশু, তারপর কি বললাম দুগ্গ, তারপর কি বললাম শাবক, তারপর কি বললাম ডিম্ব, তারপর কি বললাম অন্ড, শিশু শাবক দুগ্গ ডিম্ব অন্ড। এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা কোন সমাস, তাহলে সেটাও কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে সেটা কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ। আমি বললাম যে মৃগ শিশু, কি বললাম মৃগ শিশু, তার মানে এইখানে কি কথা উল্লেখ আছে, শিশু কথাটা উল্লেখ আছে, তার মানে সেটা হয়ে যাবে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি বললাম যে হংস ডিম্ব, হ্যাঁ হংস ডিম্ব, তার মানে এর কি আছে ডিম্ব কথাটা উল্লেখ আছে। দেখো কি আছে, এই জন্য কি আছে মৃগ শিশু, শিশু কথার উল্লেখ আছে, এখানে হংস ডিম্ব, ডিম্ব কথাটা উল্লেখ আছে, তাহলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি বললাম চাক শাক দুগ্গ, তার মানে এই যে শাক দুগ্গ, তার মানে এই কি আছে দুগ্গ কথাটা উল্লেখ আছে, তার এই যে দুগ্গ কথাটা উল্লেখ আছে, তাহলে এটা কি হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি বললাম যে অশ্ব ডিম্ব, কি বললাম অশ্ব ডিম্ব, তাহলে এই অশ্ব ডিম্বের মধ্যে কি ডিম্ব কথাটা উল্লেখ আছে, তাহলে সেটা কোন সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বললাম যে দেখো শিশু তারপর দুগ্গ তারপর শাবক তারপর ডিম্ব, বা তারপর এই কথাগুলো যদি বা অন্ড, এই কথাগুলো উল্লেখ থাকলে সেটা কোন সমাস, তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই ছিল ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস ক্লিয়ার, ঠিক আছে। এবার আমরা সপ্তমী তৎপুরুষ সমাসে যাব। এর আগে তোমাদের কাছে একটু দেখবো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। ফারজানা লিখছো যে ঘুমে চোখ খুলতে পারি না, খাওয়াইয়া দিলে ভালো হতো। ভাইয়া ঘুম পাচ্ছে, আরেকদিন ক্লাস করিয়েন ভাইয়া, ঘুম আসছে। আমাকে আজকে ফার্স্ট আপনার লাইভে, আমি আজকে ফার্স্ট আপনার লাইভে। ওরে কঠিন, মেঘ শাবক, হ্যাঁ মেঘ শাবকও হবে, শাবক কথাটা উল্লেখ আছে, মেঘ শাবক। আচ্ছা বুঝতে পারছি, অনেকেরই ঘুম পাচ্ছে, অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা। স্যার একটু দুঃখিত, আমার নেট ছিল না, একটু কেটে গেছিল লাইভ। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা যাই হোক, তো বুঝতে পারছো সবাই, আশা করি কি এটা বোঝা গেছে সবার, দুই বোঝা যায়। এবার তাহলে সপ্তমী তৎপুরুষে যাই। আচ্ছা তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের কি তৎপুরুষ সমাসটাই কমপ্লিট করে দিই, তৎপুরুষ সমাসটা কমপ্লিট করে দিব, তৎপুরুষ সমাসটাই কমপ্লিট করে দে, ক্লাসটা শেষ করে দিব। তোমরা ভাইয়া আপনার পড়ানো অনেক সুন্দর, ধন্যবাদ তোমাকে। কি তৎপুরুষ সমাসটা স্যার শেষ করবেন? হ্যাঁ অবশ্যই শেষ করবো, সমস্যা নেই, কিছুক্ষণ পরেই শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমার তৎপুরুষ সমাসটা জাস্ট শেষ করবো, শেষ করে দেবো। ভয় মুক্ত, হ্যাঁ মুক্ত কথাটা উল্লেখ আছে, তার মুক্ত কথাটা উল্লেখ থাকলে কি হবে, মুক্ত কথাটা উল্লেখ থাকলে কি, হ্যাঁ কাঁচা গাইলে আপনার আয়না করে নিয়ে যাও। আচ্ছা আমি ঘুমাইলাম, যাই হোক এখন না ঘুমায় ক্লাসটা করি, ঠিক আছে। যারা ঘুমাচ্ছ ভাই করেন দেখি কত করাতে পারেন, হ্যাঁ করেন দেখি কত করাতে পারেন, এইরকম কথা সবাইকে বলতে হবে যে ভাই করান দেখি কতক্ষণ করাতে পারেন, আসে আজকে সারা রাত ভাইয়ের সাথে, ঠিক আছে। যারা ক্লাস করতেছে সবাই এরকম থাকতে হবে, ঠিক আছে, এরকম স্পৃহা থাকতে হবে যে ভাই করাইতে থাকেন, আজকে সারা রাত করাবেন, সারা রাতেই করেন, আসে আপনার সাথে। দেখো এবার সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ কি বলছি, সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসটা দেখি। সপ্তমী তৎপুরুষ সমাসটা হচ্ছে কি বোঝাবে, পাত্র বোঝাবে, পাত্র বোঝাবে, স্থান বোঝাবে, কি বোঝাবে স্থান, জাস্ট এই দুইটা সিম্বল, একটা হচ্ছে পাত্র বোঝাবে, একটা কি স্থান বোঝাবে। পাত্র বলতে কি বলছি, পাত্র বলতে হচ্ছে তার দক্ষতা অদক্ষতা বোঝাবে, কি বলছি দক্ষতা আর কি অদক্ষতা, দক্ষতা আর কি অদক্ষতা বোঝাবে, কি বলছি দক্ষতা আর কি বোঝাবে অদক্ষতা বোঝাবে। পাত্র বলতে কি বোঝাবে, দক্ষতার অদক্ষতা বোঝাবে। যদি দক্ষতার অদক্ষতা বোঝায় তাহলে সেটা কি সপ্তমী তৎপুরুষ সমাস, তাহলে সেটা কোন সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। কি বলছে দক্ষতা আর কি অদক্ষতা, দক্ষতা আর কি অদক্ষতা। প্রাত্য বলতে কি বোঝায়, দক্ষতার অদক্ষতা। যদি দক্ষতা অদক্ষতা বোঝায় তাহলে সপ্তমী। আবার কি বলছি স্থান বোঝাবে, কি বোঝাবে স্থান বোঝাবে, স্থান বোঝালে সেটা কি সপ্তমী তৎপুরুষ সমাস। স্থান বোঝালে সেটা কোন সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। স্থান কেমন বোঝাইতে পারে, দেখো আমি বললাম যে গাছে পাকা, কি বললাম গাছে পাকা। আচ্ছা এই পাকাটা কোথায় পাকা, গাছে পাকা, কোথায় পাকা গাছে পাকা। আর স্থান মানে একেবারে সম্পূর্ণটা বোঝাবে, কি সম্পূর্ণ স্থান বোঝাবে, কি বোঝাবে সম্পূর্ণ স্থান বোঝাবে, কি বোঝাবে সম্পূর্ণ স্থান। যদি সম্পূর্ণ স্থান বোঝায় তাহলে সেটা কি সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে যে পাকা, এই পাকাটা কোথায় পাকা, গাছে পাকা, কোথায় পাকা গাছে, গাছ একটা কি স্থান, গাছ একটা কি স্থান বোঝাইছে। তো এরকম যদি বোঝায় স্থান বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি সপ্তমী তৎপুরুষ সমাস। এবার বলছে কি দক্ষতা আর কি অদক্ষতা, কি বললাম দক্ষতার
অদক্ষতা। তাই দক্ষতা অদক্ষতা। আমি বললাম যে মাদকাসক্ত, কি বললাম? মাদকাসক্ত। আচ্ছা এই যে মাদকাসক্ত যে বললাম, যে মাদকাসক্ত, মাদক কি সবাই আসক্ত হয়? সবাই কি তোমার হিরোইন খাইতে পারে, গাঁজা খাইতে পারে, সহ্য করতে পারে? খাইতে পারে না। তো যে খায় সহ্য করতে পারে তার মানে কি সে কি মাদকে কি দক্ষ, মাদকে কি দক্ষ বুঝাইছে। বা আমি বললাম যে কি রণদক্ষ, কি বললাম? রণদক্ষ। রণদক্ষ মানে কি যুদ্ধে দক্ষ। তার মানে এই যে দক্ষ বোঝাচ্ছে, এরকম যদি দক্ষতা অদক্ষতা বোঝায় তাহলে সেটা কি সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে সেটা কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। এটা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে জানাই। এইটা যদি বুঝে থাকে তাহলে সবাই একটু কমেন্টে জানাই যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। যদি বুঝে থাকে সবাই একটু কমেন্টে জানাই। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাই। দক্ষতা দক্ষতা, রাইট। দক্ষতা দক্ষতা বোঝালে কি সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। ওকে, দেখো আজকে কি অনেকেরই ঘুম পাচ্ছে। যাই হোক, ক্লাসটাকে আর লং না করে মনে করো তোমাদের জন্য অবশ্যই মনে করো যে পরবর্তীতে মেগা ক্লাস থাকবে। এই মেগা ক্লাসে মনে করো যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেব, 3 থেকে 4 ঘন্টা ক্লাস নেব। তোমাদের পরীক্ষার আগে মনে করো যে মেগা ক্লাস থাকবে। আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম বেসেই কি মেগা ক্লাস হবে, যে ক্লাসগুলো হবে 3 থেকে 4 ঘন্টা হবে। দেখবে যে মনে করো 4-5টা টপিক টানা পড়ায় গেছে, তোমাদের ধৈর্য নিয়ে পড়তে হবে, বসতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তোমরা সবাই কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও এবং কি তারপর সকাল সকাল উঠে যাও। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।